আসসালামু আলাইকুম। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানিয়ে দিবেন। আর দ্রুত আপনারা সবাই লাইভে জয়েন করে ফেলবেন। একটু কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ, নেটওয়ার্ক কি ঠিক আছে কিনা। ক্লিয়ার। আচ্ছা, নাসরিন সুলতানা আপু বলছেন ক্লিয়ার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মুন্নি, ভালো আছি। নেটওয়ার্ক ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিব এখন। আচ্ছা, আমাদের ক্লাসটা আমরা শুরু করে দিব এখন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস অফ স্কিন 9। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস অফ স্কিম 9। শান্তা, আচ্ছা ঠিক আছে। আপনারা মানুষ অনেক কম হয়ে যেতেছেন, আপনারা একটু জানাবেন ক্লাস কি ক্লিয়ার না। আমি এভাবে ক্লাস শুরু করতে পারবো না, আমাকে একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, আমি শুরু করে দিই তাহলে। দেখা যাচ্ছে না যে কয়জন লাইভ আসলে দেখতেছে, কিচ্ছু দেখা যেতেছে না, বুঝলাম না। ওটাই দেখায় না, 7 জন মাত্র, এত কম নাকি ওইখানে। আচ্ছা ঠিক আছে, আমি স্টার্ট করে দিব এখনই। সেটা হচ্ছে কি যে আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্কিম 9, তারপর হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ব্যাচ এবং হচ্ছে কি আমাদের যে কম্বাইন্ড ব্যাচ, সবগুলি হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস। তো আমরা হচ্ছে যে ফার্স্ট ক্লাসের মধ্যে আমরা রাখতেছি আমাদের, আমি নর্মালি কখনোই চ্যাপ্টার 20 শুরু করিনি। চ্যাপ্টার 20 আসলে দেখা যায় যে সবার লাস্টে আমাদের থাকে। আচ্ছা, যেহেতু আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, সো ওরিয়েন্টেশন সম্বন্ধে আসলে যারা একদম নিউ তাদেরকে একটু কথা বলে নিতে চাই যে পার্ট 1 পরীক্ষায় আসলে 3টা পেপার থাকে, এগুলো তো আসলে সবাই জানেন তাই না। যে পেপার 1-এ কি কি থাকে, আমার অ্যানাটমি থাকে পেপার 1-এ, ঠিক আছে, এমব্রায়োলজি থাকে, হ্যাঁ, আর হলো গিয়ে বায়োস্ট্যাটিক্স, বায়োফিজিক্স এগুলো থাকে, হিস্টোলজি থাকে।
এটা হলো কি পেপার 1-এ। পেপার 2-তে আমার মেইন হতেছে ফিজিওলজি, হ্যাঁ ফিজিওলজি, এছাড়া বায়োকেমিস্ট্রি থাকে, আর হলো কি আপনার ফার্মাকোলজিও থাকে, আর পেপার 3-তে আমার হলো মাইক্রোপ্যাথো। ঠিক আছে, এগুলো হতেছে কি যারা একদম নতুন তাদের জন্য ওরিয়েন্টেশন হিসেবে একটুখানি বলে দেওয়া যে কি কি থাকে। একটু কমেন্ট করে জানাবেন প্লিজ সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন, নেটওয়ার্কের প্রবলেম হলে। ঠিক আছে, আরেকটা বলতে চাইছিলাম যে হতেছে আজকে যেহেতু ফার্স্ট ক্লাসটা হলে কি চ্যাপ্টার 20, এটা হলো কি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অপসের মধ্যে, গাইনির মধ্যে। আমি মনে করি যে এই চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন আসে। শুধু এই চ্যাপ্টারটা যদি কেউ ভালো মতো পড়ে যেতে পারে তাহলে সে কিন্তু অনেকগুলা, ওয়ালাইকুম আসসালাম পল্লবী চৌধুরী, সে কিন্তু অনেকগুলা মানে ইয়ে পাবে, মানে খুব বেশি কোশ্চেন কমন পাবে। তবে এই চ্যাপ্টারটা জিনিসটা কি জানেন, এটা আমি সবসময় লাস্টে পড়ানোর এটাও একটা কারণ ছিল। কারণ হলো কি দেখা যেত যে আমার কথা শোনা যাচ্ছে তো, তাই না? একটু প্লিজ আপনারা কমেন্টসে থাকবেন, তাহলে আমি বুঝতে পারবো, না হলে তো আসলে ব্লাইন্ডলি পড়ায় লাভ নাই। আচ্ছা, তারপর বলতেছিলাম যে চ্যাপ্টার 20-তে দেখা যায় যে অনেকগুলো চ্যাপ্টারের সংমিশ্রণ। যেমন ধরেন এখানে যা যা আছে সবগুলো একটা আমি কি বলবো জিস্ট। যেমন ধরেন আপনি যদি এখন এনিমিয়া সম্বন্ধে আগে থেকে না জানেন, আমি যেটা মনে করতাম যে প্যাথোতে যদি এনিমিয়া সম্বন্ধে না জানেন তাহলে এখানে এনিমিয়ান প্রেগনেন্সি বুঝতে আপনার কষ্ট হবে। আপনি যদি ডায়াবেটিস সম্বন্ধে না জানেন তাহলে এখানে জিডিএম বুঝতে কষ্ট হবে। আপনাকে কিন্তু সবকিছু সম্বন্ধে আগে থেকে জানতে হবে। যেমন ভাইরোলজিতে আপনি যখন মাইক্রোতে ফার্স্ট ভাইরোলজি লেন্স থেকে পড়বেন তখন এসে আপনার এই ভাইরোলজি ইন প্রেগনেন্সি ইজি লাগবে। মানে জিনিসটা বুঝছেন তো? আমাকে আগে মেইন বেসিসটা মানে হলে কি একটা নরমাল মানুষের শরীরে এই জিনিসটা কেমন ওটা জানা, প্যাথোফিজিওলজিটা কেমন সেটা জানার পরে গিয়ে আপনি একটা প্রেগনেন্টের শরীরে কেমন সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু হচ্ছে জিনিসটা। হ্যাঁ, মানে কি কি পরিবর্তন হচ্ছে, মানে নর্মাল কেমন সেটা যদি না বুঝেন তাহলে প্রেগনেন্সি কি পরিবর্তন হচ্ছে সেটা তো বুঝবেন না, তাই না? তো ওই জিনিসটা আগে বুঝে নিতে হয়, যে জন্য আমি সবসময় এটা সবার লাস্টে পড়াতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমি যে জিনিসটা খেয়াল করছি সেটা হচ্ছে যে একদম লাস্টে নেওয়ার ফলে অনেকে হচ্ছে এটাকে আপনার ইয়ে করতে পারে না, মানে এটাকে আত্মস্থ করতে পারে না। চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট কিন্তু লাস্টের দিকে দেখা যায় মানুষ এমনি অনেক ক্লামজি থাকে, দেখা যায় অনেক বেশি পড়াশোনা বাকি থাকে, অনেক বেশি প্রেশার থাকে, মকের টাইম হয়ে যেতেছে, সবকিছু শেষ করতে হবে, রিভিশন করতে হবে, এত মাথায় প্রেশার থাকে। ইনফ্যাক্ট হলে কি অনেকদিন ধরে পড়তে পড়তে মাথায় কার্যক্ষমতাও কমে যায়। দেখা যায় যখন চ্যাপ্টার 20টা মাথায় ঢুকতেই চায় না এবং তখন অনেক বড় লোড লাগে। এই জন্য আমি ঠিক করছি যে চ্যাপ্টার 20টা আমি আসলে অল্প অল্প করে আপনাদেরকে পড়ায় ফেলবো। হ্যাঁ, এটা আপনার রেগুলার চ্যাপ্টার 20 ক্লাস না, মানে মাঝে মাঝে চ্যাপ্টার 20 নিয়ে নিয়ে আমি চ্যাপ্টার 20তে শেষ করে দিব। কারণ চ্যাপ্টার 20টা ভেরি ইম্পর্টেন্ট, এর মাঝখানে মাঝখানে পরীক্ষা থাকবে আপনাদের এটার উপরে। হ্যাঁ, আর এমনিতে ওভারঅল রুটিন তো ওরকম চলবে, যেমন না যে চ্যাপ্টার 20 শুরু হয়েছে এটা পুরোটা শেষ হয়ে যাবে। এটা অল্প অল্প করে পড়াবো আমি, কারণ না হলে এটা বেশি প্রেশার লাগে। এটা কিন্তু খুবই কঠিন চ্যাপ্টার, কিন্তু অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, আমরা আজকে শুরু করবো। দেখেন চ্যাপ্টার 20 না, এটা হলো কি পেজ নাম্বার 246। আমাদের অপসের নতুন বইটা নিশ্চয়ই আপনাদের সবার কাছে আছে। আমি ওই দিনও আপনাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে 10th এডিশন এখন অপসের, ডিসি দত্তের 10th এডিশনের আমি এখন চ্যাপ্টার 20 পড়াবো। 246 নাম্বার পেজে আছে, 246 নাম্বার পেজে আছে। ঠিক আছে, আমি এখন পর্যন্ত আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ পাইছি না, এখনো সিগনিফিকেন্ট খুব চেঞ্জ পাইছি না, আগের বই থেকে পড়লেও হবে এটা। ঠিক আছে, আচ্ছা হেমাটোলজিক্যাল। আর আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার না করে পারতেছি না, যারা আসলে নতুন মা বা হচ্ছে কি যারা আপনার ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করেন তাদেরকে আসলে অনেক অনেক স্যালুট। আপনাদের ক্লাস নিতে গিয়ে আমি 2টা টপিক পড়বো, এটার সময় আমি কোনোভাবে বের করতে পারি না। দেখা যায় যে কিভাবে যে আমার সময় চলে যায়, 10 মিনিট বই নিয়ে বসে থাকা পসিবল হয় না। 10 মিনিট টানা বসে থাকেই মনে হয় স্বপ্ন। 1 ঘন্টা 2 ঘন্টা পড়া তো ডিফারেন্ট কেস। এটাই আর কি বলতে চাইতেছে যে আসলে যারা ছোট বাচ্চারা চান্স পান বা ছোট বাচ্চারা পড়াশোনা করতেছেন তারা হতাশ হবেন না। এটা আসলে সবার ক্ষেত্রেই, আমার আপনার সবার ক্ষেত্রে, কেউ এলিয়েন না, সবার ক্ষেত্রেই মোটামুটি সেম। কারো কারো ক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট থাকে, সেগুলো হলে 2-1টা হলে কি আপনার কেউ অনেক বেশি স্ট্রং থাকতে পারে, আবার কেউ অনেক বেশি সাপোর্ট থাকে। হ্যাঁ, ওগুলো হলে কি আপনার ডিফারেন্ট কেস। হ্যাঁ, সবকিছু তার একরকম হয় না, তাই না? তো ছোট বাচ্চা নিয়ে আসলে পড়াশোনা করা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা শুরু করে দিই না, কারণ যেহেতু বড় চ্যাপ্টার, পরে মাঝখানে মাঝখানে কথা বলবো আপনাদের সাথে। আচ্ছা, ঠিক আছে, এনিমিয়া ইন প্রেগনেন্সি। ঠিক আছে, এনিমিয়া আমি তো এক্সপেক্ট করছিলাম আমার ক্লাস যেহেতু সেহেতু আরো অনেক বেশি মানুষজন দেখবে বা হলো ক্লাসে লাইভে থাকবে। অ্যাটলিস্ট যারা ভর্তি হয়েছেন তারা সবাই লাইভে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে আমার এখানে লাইভে মাত্র 15 জন দেখাইতেছে। আপনারা বলতে পারেন আমাকে আসলে কয়জন লাইভ দেখতেছেন, এখানে কি ভুল দেখাচ্ছে কিনা? এত কম তো দেখার কথা না, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস। আচ্ছা, তাহলে আমরা বলি এনিমিয়া ইন প্রেগনেন্সিতে আসলে কি জানবো আমরা। এনিমিয়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি যে দেখেন প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। আমরা কিন্তু মেইনলি আমরা কিন্তু মেইনলি হতেছে
ইয়েটা পড়াবো, মানে বইটা কিন্তু রিডিংই পড়বো আজকে আপনাদের সাথে আমি, ঠিক আছে? এর মধ্যে থেকে আমি আপনাদের যেগুলো বোঝানো সেটা বুঝাই দিব। আমার সাথে রিডিং করবেন যত জলদি সম্ভব, ঠিক আছে? আপনাদের আগেও আমি বলছিলাম, এখনো বলছিলাম, লং টাইম ক্লাস তো আমার জন্য খুব বেশি ডিফিকাল্ট। আমি তারপর আপনাদের ক্লাস নেওয়ার জন্য ব্যাক করছি, কিন্তু আমাকে একটুখানি আপনাদের বুঝতে হবে যে আপু এখন আগের মতো টানা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা টানা পড়াতে পারবেন না, অতটুকু কনসিডারেশন আমার জন্য করতে হবে, ঠিক আছে? এইগুলো এখনো বাচ্চাকে কান্দাকাটি করায় তারপর ক্লাস নিতে আসছে, কোনোভাবেই আমাকে রেডি হইতে দেখে তো আরো কোনোভাবেই সে মানে আমার থেকে সরতে রাজি না। এগুলো আসলে কি বলবো, সবাই একবার শেষ হয়ে গেছে আমার লাইফের এই চ্যাপ্টার, এখন আবার নতুন করে শুরু হয়েছে। এই জন্য আমি বলি যাদের বাচ্চা কাচ্চা ছোট তারা 2টা পরপর নিয়ে নেন, একসাথে ঝামেলা শেষ। আমার মনে হয় এই আমার মতো আবার নতুন করে মনে হয় যে আবার নতুন করে সবকিছু মানে প্রাইমই মনে হয় নিজেকে, আর কি প্রেগনেন্সির সময় নিজেকে প্রাইমই মনে হচ্ছে, এখনো নিজেকে প্রাইমই মনে হয়। আচ্ছা, এনিমিয়া ইন প্রেগনেন্সি চলে আসি আমরা। এনিমিয়া ইন প্রেগনেন্সির মধ্যে প্রথম দেখেন কি লিখছে, এনিমিয়াতে মোস্ট কমন হেমাটোলজি ডিসঅর্ডার। আচ্ছা, আমি যে জিনিসগুলো একদম বলা লাগবে সেগুলো আপনাদের বলে যাবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো, ঠিক আছে? দেখেন, মোস্ট কমন হেমাটোলজি ডিসঅর্ডার, এটা তো পরীক্ষা আসার মতো না, তাই না? আমরা সবাই জানি এগুলো পরীক্ষা আসার মতো না। তাহলে দেখেন, আচ্ছা, কিছু কথা লিখছে এখানের মধ্যে যে এনিমিয়া ইন প্রেগনেন্সি ইজ প্রেজেন্ট হোয়েন দ্য হিমোগ্লোবিন লেভেল পেরে। আচ্ছা, কখন আমি বলবো যে এনিমিয়া প্রেগনেন্সিতে, ঠিক আছে? প্রেগনেন্সিতে এনিমিয়া কখন বলবো? যদি 11-র নিচে হিমোগ্লোবিন থাকে তখন আমি লিখে রাখেন। 2টা জিনিসেই পার্থক্য আছে। পরীক্ষা কোশ্চেন কিন্তু অনেক ট্রিকি করে, আমি আপনাদের সবসময় জিনিসটা বলি, পরীক্ষার কোশ্চেন কিন্তু অনেক ট্রিকি, আপনি কিন্তু এটা জানেন, কিন্তু কোশ্চেনে ঘুরানোর জন্য আপনি অ্যান্সার বুঝতে পারতেছেন না। প্রবলেমটা হয় এখানের মধ্যেই, ঠিক আছে? প্রবলেমটা হয় এখানের মধ্যেই যে আমি অ্যান্সার জানি, কিন্তু কোশ্চেনটা এত ঘুরাই দিছে যে হলো গিয়ে আমি ধরতে পারতেছি না, এটা হলো গিয়ে মেইন প্রবলেম। আচ্ছা, যদি এমন কোশ্চেন দেয় যে আমি এনিমিয়া ইন প্রেগনেন্সি কতটুকু কোন লেভেল এনিমিয়া ইন প্রেগনেন্সি বলতেছি, তখন আমি বলতে পারবো 11 এর নিচে গেলে, ঠিক আছে? কিন্তু যদি বলে যে আমার প্রেগনেন্সিতে কতটুকু হিমোগ্লোবিন থাকলেই হবে বা কতটুকু পর্যন্ত আমি মেনটেন করতে চাই সর্বনিম্ন, অ্যাটলিস্ট কতটুকু থাকতে হবে, তখন কিন্তু 10 গ্রাম পার ডেসিলিটার। দেখেন, কোশ্চেনের কিন্তু আপনার মানে কিভাবে কোশ্চেনের কথার সাথে, মানে কোশ্চেনের আপনার কথার অ্যাডজেক্টিভের সাথে কিভাবে অ্যান্সার পরিবর্তন হয়ে যায়, এই জিনিসটা বুঝতেছেন তো? যদি বলে হচ্ছে গিয়ে যে আমার কতটুকুকে আমি এনিমিয়া ইন প্রেগনেন্সি বলতেছি, নর্মাল সংজ্ঞা সেটা হলো 11 এর নিচে অথবা 10.5 এর নিচে। দেখেন, 2টা জিনিস আছে কিন্তু, হ্যাঁ, এখানে কিছু কথা আছে, তারপর আবার নিচে আরো কিছু কথা আছে। দেখেন যে সেন্টার আবার সিডিসি একটা বলছে, একটা ডাব্লিউএইচও বলছে, আবার সিডিসি এন্ড ডাব্লিউএইচও 2টা মিলিয়ে হ্যাঁ, হিমোগ্লোবিন লেভেল বিলো 10 গ্রাম পার ডেসিলিটার এনি টাইম ডিউরিং প্রেগনেন্সি ইজ কনসিডার্ড এনিমিয়া। 2টা মিলিয়ে যদি বলে, দেখেন ডাব্লিউএইচও একটা বলছে, সিডিসি একটা বলছে, আবার হলো কি আপনার কি বলে ডাব্লিউএইচও সিডিসি মিলে আবার একটা বলতেছে তারা যে কোনো সময় হিমোগ্লোবিন যদি 10-এর নিচে চলে যায় তাহলে হলো কনসিডার্ড এনিমিয়া, ঠিক আছে? তার মানে কি আমার 2টাই একই তাহলে হয়ে গেল, 11 না, 11 ভুলে যাই আমরা, কারণ এটা সিডিসি ছিল, আবার আরেকটা ছিল ডাব্লিউএইচও, একটা হলো ডাব্লিউএইচও ছিল, আরেকটা হলো সিডিসি। এখন 2টা মিলিয়ে যদি আমি চিন্তা করি তাহলে একটাকে মানে ধরা হয়েছে, আইডিয়াল ধরা হয়েছে, সেটা কোনটা? 10 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? 10 গ্রাম পার ডেসিলিটারের নিচে যদি যায় তাহলে সেটাকে আমি এনিমিয়া বলতেছি, ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে। হিমোগ্লোবিন লেভেল এট অর বিলো 9 গ্রাম পার ডেসিলিটার রিকোয়ার্স ডিটেইলড ইনভেস্টিগেশন অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। দেখেন, কোশ্চেন কিভাবে চেঞ্জ হয়। যদি আপনাকে এসে বলে একটা পেশেন্ট আপনি আউটডোরে পেলেন অথবা ইনডোরে পেলেন যে পেশেন্টের হিমোগ্লোবিন 10 গ্রাম পার ডেসিলিটার, তাহলে 10 গ্রাম পার ডেসিলিটারে কিন্তু আপনি পেশেন্টকে কি আপনার 10 গ্রাম দেখে কি আপনি সব ইনভেস্টিগেশন দিয়ে দিবেন, একদম পিবিএফ, আয়রন প্রোফাইল সবকিছু দিয়ে দিবেন কি না বলেন? হ্যাঁ অথবা না বলেন। 10 গ্রামে কি দিব? আমাকে বলছে 10 গ্রামের নিচে মানে হলো গিয়ে আমার 10 গ্রামের নিচে হলো গিয়ে আমার এনিমিয়া, ঠিক আছে? তাহলে এখন যদি কোশ্চেনটা এমন করে বলে যে আমার হলো গিয়ে হিমোগ্লোবিন হতেছে 9.5, ঠিক আছে? আপনার একটা পেশেন্ট হিমোগ্লোবিন 9.5, সাথে আপনাকে ধরেন ভাবি যাবে কত কথাবার্তা বলবে, ধরেন এনিমিয়ার যে ফিচারগুলো আছে এগুলো হয়তো আছে, সাথে আপনাকে বললো হিমোগ্লোবিন হলো 9.5, এখন হলে আপনাকে বললো যে আপনি কি তাহলে ফার্দার কি করবেন, এখন আপনি কি করবেন? এখন বলতে পারে যে আপনার ফলো আপ, 1 নম্বরে বলতে পারে অনলি ফলো আপ, 2 নম্বরে বললো আয়রন দিয়ে আপনি ফলো আপ করলেন, এরকম বললেন, 3 নম্বরে বললো আপনাকে ধরেন হাবিজাবি কথাবার্তা বললো, মানে আপনাকে মাথাটা ঘুরাইলো, তারপর আপনাকে এই কথাটা বললো 9.5 হিমোগ্লোবিন গ্রাম পার ডেসিলিটার, আর আপনাকে দিল হচ্ছে কি যে আপনি কি তাহলে আরেকটা দিল হলে আপনি সেরাম আয়রন প্রোফাইল করলেন, আরেকটা বলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেন, এরকম আপনার 4টা আপনাকে দিয়ে দিল, তখন আপনি অ্যান্সার কি দিবেন? আপু বলছেন না, নাসরিন সুলতান আপু, হ্যাঁ না 9.5 এ তো আমি করবো না,
এখানে দেখেন বলছে আমি ডিটেল ইনভেস্টিগেশন কখন করব, যদি 9 অথবা 9 এর কম থাকে তখন আমি ডিটেল ইনভেস্টিগেশনে যাব, যে 9 অথবা 9 এর কম আছে এখন আমি ইনভেস্টিগেশন করব যে আমি সেরাম আয়রন প্রোফাইল করাই, আমি আয়রন প্রোফাইল করাবো, আমি পিবিএফ করাবো, হিমোগ্লোবিন ইলেক্ট্রোফরেসিস করাবো, যে আসলে কি কারণে আমার এনিমিয়া। কিন্তু সেটা কিন্তু 10 হইলেও না 9.5 হইলেও না, 9 অথবা 9 এর নিচে গেলে তখন আমি ডিটেল ইনভেস্টিগেশনে যাব, ঠিক আছে। আবার এনিমিয়া কখন বলতেছি, 10 এর নিচে গেলে তাকে এনিমিয়া বলতেছি, দুইটা কিন্তু ডিফারেন্ট। 10 এর নিচে গেলে আমি তাকে এনিমিয়া বলতেছি, আবার 9 অথবা 9.5 মানে 9.5 কিন্তু আমি ডিটেল ইনভেস্টিগেশন করতেছি না, 9 এবং 9 এর নিচে যদি চলে যায় তখনই আমি ইনভেস্টিগেশন করতেছি, ঠিক আছে। আচ্ছা, কেন আমি এত ডিটেলস বলতেছি, কারণ আমি যে জিনিসটা বুঝছি এখন আপনার পড়াটা যদি এরকম হয় যে পড়ার সাথে সাথে আপনি যদি প্রত্যেকটা জিনিসকে চিন্তা করেন যে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, দেন কিন্তু আপনার যে সিনারিও একটা যদি মাথায় নিয়ে নেন তাহলে কিন্তু ভুল হবে না, হ্যাঁ, ভুল হওয়ার চান্স কমে যাবে। আচ্ছা, এনিমি ইজ রেসপন্সিবল ফর 20% অফ ম্যাটারনাল ডেথ, এটা কেটে ডাক দেন। যতগুলো ব্রড হেডিং বা এরকম নীল রঙের যেগুলো বুলেট ফর্মে লেখা আছে অবশ্যই লাগবে। আর হাজিয়া সুলতানা আপু, কনগ্রাচুলেশনস আপু ফর ইউর মিড টার্ম এক্সাম, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ আপু। আপনি কি বলেন, সবচেয়ে সুন্দর তো আপনি, সবচেয়ে সুন্দর, তারপর কি বলবো, সবচেয়ে ইয়াং। তারপর হলে গিয়ে ডেথ ইন লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে 20%টাকে একটু গোল করে রাখেন, ক্লাসিফিকেশনে চলে আসেন। দ্য এনিমিয়া বেবি ক্লাসিফাইড ইন ভ্যারিয়াস সিস্টেম, আছে ঠিক আছে। আমাদের এত আমি ডিটেলসে যাচ্ছি না, এখানে দেখেন জাস্ট একটু বুলেট ফর্মগুলো পড়ে যাবেন যে কত রকমের এনিমিয়া আছে। ফিজিওলজিক্যাল এনিমিয়া অফ প্রেগনেন্সি, প্যাথোলজিক্যাল এনিমিয়া, ফিজিওলজিক্যাল এনিমিয়া সম্বন্ধে ডিটেলস পড়বো, নামগুলো দেখেছেন। প্যাথোলজিক্যালের মধ্যে আছে ডেফিসিয়েন্সি এনিমিয়া, হেমোরেজিক, হেমোরেজিকের মধ্যে কি কি আছে, অ্যাকুইট এবং ক্রনিক, ঠিক আছে। এগুলো তো পারবেন, হেরিডিটারি, বোন ম্যারো ইনসাফিসিয়েন্সি, এগুলো নামগুলো পড়ে যাবেন, ঠিক আছে। কি কি এনিমিয়া আছে এগুলো আর বলতেছে না, যেগুলো মেইন পড়ানো লাগবে ওগুলো আমি পড়াই দিতেছি। কারো কোনো সমস্যা হলে সাথে সাথে বলবেন প্লিজ, প্লিজ সাথে সাথে বলবেন। ক্লাস ভালো লাগলেও বলবেন, কারো ভালো লাগলেও বলবেন, থ্যাংক ইউ আপু। কারো ভালো লাগলেও বলবেন, কারো খারাপ লাগলেও বলবেন। বলবেন আপু আপনার ক্লাসটা ভোগাস লাগতেছে, কোনো সমস্যা নাই, সিরিয়াসলি আমার কোনো সমস্যা নাই, আমি আরো খুশি হবো, আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারবো। আপনার খারাপ লাগলেও বলবেন আপু ক্লাসটা একদম ভোগাস লাগতেছে, একটু ভালো লাগতেছে না। আবার ভালো লাগলে প্লিজ অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবেন, সেটা যে কেউ হোক, আমি হই বা আমার অন্য কোনো মেন্টর হোক, ঠিক আছে। কনসেপ্ট অফ ফিজিওলজিক্যাল এমনিতে চলে আসে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন, আপনাদের কোশ্চেন আসছে এবার এফসিপিএস 2024, হ্যাঁ, জুলাই 2024 এ কোশ্চেন আসছে কনসেপ্ট অফ ফিজিওলজিক্যাল এনিমিয়া থেকে, ঠিক আছে। দেখেন ফিজিওলজিক্যাল এনিমিয়া মানে কি, দুইটা জিনিস আছে, একটা হলো প্যাথোলজিক্যাল, একটা হলো ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল মানে যেটা আমার নর্মাল বডির মেকানিজমের মাধ্যমে, যেটা মানে আল্লাহ প্রদত্ত, যেটা আমার হবেই বডিতে, দিস ইজ কল্ড ফিজিওলজিক্যাল এনিমিয়া। তার মানে কি, একটা প্রেগনেন্ট মহিলা এনিমিক হবেই, এটা হলো ইনএভিটেবল, মানে এটাকে আমি কোনোভাবে আটকাইতে পারবো না, এনিমিক হবেই সে। কেন এনিমিক হবেই তাহলে, কারণ হচ্ছে গিয়ে প্লাজমা ভলিউম অনেক বেশি বেড়ে যাবে, 30 থেকে 40%, কিন্তু সেই পরিমাণে আমার আরবিসি ভলিউম বাড়তেছে না। একটু হোল্ড করবেন। সরি, একটু আমাকে জানাবেন শোনা যাচ্ছে কিনা, আমার একটুখানি মিউট করা লাগছিল, একটা ফোন আসছিল। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমার 40 থেকে 50% পর্যন্ত হতেছে প্লাজমা ভলিউম বাড়তেছে, কিন্তু আমার আরবিসি মাস যেটা সেটা কিন্তু বাড়ছে না। এখন আপনাকে আমি যে সবসময় যে জিনিসটা যাতে বুঝাই যে পানির মধ্যে চিনি অথবা পানির মধ্যে লবণ, ধরেন আপনার পানির মধ্যে এর আগে 2 চামচ চিনি ছিল, এখন আপনি পানির মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলেন, তাহলে কি হবে, আপনার মিষ্টিটা কমে যাবে না, মিষ্টিটা কমে যাবে, মানে হচ্ছে কি এটার কি হবে, ঘনত্ব কমে গেছে। আগে যেমন বেশি মিষ্টি লাগতেছিল এখন সেরকম কম মিষ্টি লাগতেছে, জিনিসটা এরকমই। আগে হলো কি আপনার যেখানে মধ্যে আপনার মানে যতটুকু পানির মধ্যে, যতটুকু প্লাজমার মধ্যে যতটুকু আরবিসি ছিল, তাহলে দুইটা মনে করেন 50% আরবিসি ছিল, 50% প্লাজমা ছিল। এখন যখন আমার বডিতে প্লাজমা ভলিউম বাড়তেছে 50% পর্যন্ত, সেখানে আমার আরবিসি ভলিউম যদি 50% বাড়তো তাহলে জিনিসটা কিন্তু সমান সমান থাকতো, তখন আমার কোনো প্রবলেম হতো না, তাই না? দুইটা জিনিস সমান সমান আছে, কোনো প্রবলেম হতো না। কিন্তু কি হচ্ছে, পানির পরিমাণ বেড়ে যেতেছে কিন্তু সেই পরিমাণ সলিডের পরিমাণ বাড়তেছে না, সলিডের পরিমাণ কম বাড়তেছে, 20% বাড়তেছে কিন্তু কম বাড়তেছে। তাহলে কি একটা ডিসপ্রপোর্শনেট হয়ে গেল, আমার পানির পরিমাণ বেশি সলিডের পরিমাণ কম, তাহলে কি হবে, জিনিসটা পাতলা হয়ে যাবে, মানে পাতলা আমার এরকম রক্তটা আমার পাতলা হয়ে যাবে, তখন কি হবে, এনিমিয়া হয়ে যাবে। দিস ইজ মেইন ফিজিওলজি আমার কেন ফিজিওলজিক্যাল এনিমিয়া হচ্ছে। আচ্ছা, এই যে সবগুলো ভ্যালু আমার যে এই যে 40 থেকে 50% বাড়তেছে, এই যে আমার 20% আরবিসি বাড়তেছে, এগুলো কিন্তু বাচ্চা হওয়ার 6-7 সপ্তাহ পরে, মানে 1.5 মাসের মধ্যে কিন্তু আবার সবগুলো নর্মাল ভ্যালুতে চলে যাবে, ঠিক আছে।
আচ্ছা, এছাড়া আপনার সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সিতে আমার কিন্তু আয়রনের ইন্ডিয়াটা বেড়ে যায়, মানে বাচ্চা আয়রন নেওয়া শুরু করে মেনলি সেকেন্ড হাফ অফ দ্য প্রেগনেন্সিতে। তখন বাচ্চা হলে কি আয়রনের তার রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, আপনার শরীরে বাচ্চা যত আয়রন নিতে থাকবে আপনার তো কমে যাবে। তাহলে দেখেন কতভাবে আমি এনিমিক হয়ে যেতেছে। একে তো হলে আমার বডির পানি বেড়ে যেতেছে, আর বেশি ভলিউম কম থাকতেছে, আবার বাচ্চাটারও আয়রন লাগতেছে, সেও আমার কাছ থেকে আয়রন নিয়ে যেতেছে। তাহলে আলটিমেটলি আমার তো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবেই, তাই না? ইনহিবিটেবল আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে, মানে ইনহিবিটেবল এনিমিয়া হবে, যেটাকে আমি ফিজিওলজিক্যাল এনিমিয়া বলতেছি। হ্যাঁ, ফিজিওলজিক্যাল আয়রন ডেফিসিয়েন্সি স্টেট ডিউরিং প্রেগনেন্সি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি হইলো? আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন আপনি নীল, এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি। এই কয়টা লাইন আপনি দেখেন, এখানে কোন কোন লাইনগুলো দাগাবেন। প্রথম দুইটা লাইন দাগান, ম্যাটারনাল প্লাজমা ভলিউম 40% বাড়তেছে, আর এটা যে 20% বাড়তেছে, এটা লাগান। মাঝখানে 4 নাম্বার লাইনটা দাগান, 6 উইকস পোস্টপার্টাম, এটা দাগান। সেকেন্ড হাফের যে লাইনটা আছে 6 নাম্বার লাইনটা, এখানে একটু দাগ দেন। আর হলে কি লাস্টের আগের লাইনটা, হ্যাঁ এইটা একটুখানি দেখবেন। না, এটা লাগবে না, এটা লাগবে না। তারপরে যে বুলেট ফর্মের, যে নীল রঙের বুলেট ফর্মের যে লাইনগুলা, দ্য ফল ইন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন ডিউরিং প্রেগনেন্সি ইজ ডিউ টু কম্বাইন্ড ইফেক্ট অফ হেমোডাইলেশন এন্ড নেগেটিভ আয়রন ব্যালেন্স, এটাকে দাগ দেন। দুইটা জিনিসই আছে, শুধুমাত্র যে হেমোডাইলেশনের জন্য তা না, কম্বাইন্ড ইফেক্ট, এটাও কিন্তু আপনার পরীক্ষা আসতে পারে। এভাবে এসবিআই দিয়ে দিতে পারে যে কেন আমার ফিজিওলজিক্যাল এনিমিয়া হইতেছে। 1 নাম্বার দিল হলো গিয়ে আমার হিমোডাইলেশন, 2 নাম্বারে দিল নেগেটিভ আয়রন ব্যালেন্স, 3 নাম্বারে দিল বোথ। তাহলে আমার অ্যান্সার কি হবে? বোথ, তাই না? তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন দেখেন আমার এই ক্রাইটেরিয়া ফিজিওলজিক্যাল এনিমিয়া। এখন আমার ধরেন একটা পেশেন্ট আপনার কাছে এনিমিয়া নিয়ে আসলো, তার হলে গিয়ে আমার 10 গ্রাম পার ডেসিলিটার আমি পাইলাম। হ্যাঁ, তার একটা হলে গিয়ে আমি তা পাইলাম, এনিমিয়া পাইলাম পেশেন্টের। হ্যাঁ, 10 গ্রাম। আরবিসি কত? 3.2 মিলিয়ন থাকবে, পিসিবি 32%। পেরিফেরাল স্মিয়ার যদি আমি করি তখন দেখবো নর্মাল মরফোলজি অফ আরবিসি উইথ সেন্ট্রাল প্যালো, মানে হলে গিয়ে তার সেরকম কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? কিন্তু দেখা যাবে এই জিনিসগুলো থাকবে। ক্রাইটেরিয়া ফিজিওলজিক্যাল এনিমিয়া ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের হিমোগ্লোবিন 10 থাকবে, আরবিসি 3.2 থাকবে, পিসিবি একদম মুখস্থ থাকতে হবে। এগুলা কিন্তু একদম মুখস্থ থাকতে হবে, এই যে ক্রাইটেরিয়াটা একদম ছোটস্থ মুখস্থ থাকতে হবে। তারপর পিসিবি থাকবে 32%, আর আমার যদি আমি পিবিএফ করি তাহলে এটা নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ইরাইথ্রোপয়েসিস সম্বন্ধে, এখানের মধ্যে যে জিনিসটা মানে খুব বেশি গুছায় লেখা নাই। হ্যাঁ, একবার দেখবেন এক টপিক থেকে মনে হবে আরেকটা টপিক জাম্প করতেছে, লাইক এরকম লাগে। জিনিসগুলো যদি গুছায় পড়েন তাহলে ইজি। যেমন আয়রন ডেফিসিয়েন্সি মেডিকেল শেষটা করে মাঝখান দিয়ে আপনি ইরাইথ্রোপয়েসিস দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু টানাই পড়বো, আমরা এটাই পড়ি, কারণ এটাই আমাদের বারবার রিভিশন করতে হবে। ইরাইথ্রোপয়েসিসটা দেখেন যে হোয়াট ইজ ইরাইথ্রোপয়েসিস। ইরেথ্রোপয়েসিস মানে কি? ইরেথ্রোপয়েসিস মানে আমরা জানি আরবিসি তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলতেছে ইরেথ্রোপয়েসিস, তাই না? তাহলে ইরেথ্রোপয়েসিস কি হচ্ছে? আচ্ছা, এই জায়গাটা থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে, ইরেথ্রোপয়েসিস থেকে কিন্তু অনেকবার কোশ্চেন আসছে আপু, বুঝছেন? এখন হচ্ছে কি ইরেথ্রোপয়েসিসের যে কোশ্চেনটা, এটা হলে কি এখান থেকে না, আসলে ব্লাড থেকে আসে। ব্লাড থেকে এই কোশ্চেনটা আসে। এই কোশ্চেনটা অনেকবার আসছে আপনাদের, আমি জানি না আপনারা জানেন কিনা বা আপনাদের মনে আছে কিনা। আমি যেবার পরীক্ষা দিয়েছি ওইবার দিচ্ছে, আর মনে হয় গতবারের আগের বার, হ্যাঁ, এই কোশ্চেনটা আসছিল যে ওই যে আপনার ইরেথ্রোপয়েসিসের যে পুরো একটা চার্ট আছে না, একটা চার্ট আছে না, ওই যে প্রো নর্মোব্লাস্ট, তারপর বেজোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, তারপর হলো গিয়ে পলিক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, হ্যাঁ, তারপর অর্থ্রোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, তারপর রেটিকুলোসাইট, তারপর ইরাইথ্রোসাইটিক নন নিউক্লিয়েটেড। আচ্ছা, আরবিসি। যাই হোক, এটা কি আপনারা পারেন? এটা কি বলবো না এটা আপনারা ব্লাডের সময় দেখে নেবেন। এই কোশ্চেনটা আসে পরীক্ষা অনেক সময়, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে ইয়াগুলো আপনার এই যে আপনার কি বলে এটাকে, যে আপনার ফ্লো চার্টের মতো, যে আমার কোনটার পরে ইলেকট্রোপয়েসিস স্টেজগুলা, এখানে আমাদের কোশ্চেনটা জানেন দুইটা কোশ্চেন অনেকবার আসছে পরীক্ষা এসিপিএসসি। একটা কোশ্চেন আসছিল কি কখন আপনার হলে গিয়ে হিমোগ্লোবিন সিনথেসিস হয়, মানে কোন স্টেজে হিমোগ্লোবিন সিনথেসিস হয়, অনেকবার আসছে। হিমোগ্লোবিন সিনথেসিস কোন স্টেজে হয়, আরেকটা আসছিল কি আপনার এক্সট্রুশন অফ দ্য নিউক্লিয়ার কোন স্টেজে হয়। এই দুটো কোশ্চেন অনেকবার আসছে। হিমোগ্লোবিন সিনথেসিস হলে গিয়ে পলিক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট এই ইয়াতে আপনার এই স্টেজটার মধ্যে, আর অর্থোক্রোমাটিক ইরেথ্রোব্লাস্ট বা যেটার নাম হলো নর্মোব্লাস্ট, সেই নর্মোব্লাস্ট স্টেজে গিয়ে আপনার এক্সট্রুশন অফ দ্য নিউক্লিয়ার হয়, নিউক্লিওলাইটা হয়ে থাকে, ঠিক আছে? এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে। আপনারা ক্লাস দেখতেছেন তো, কোনো সমস্যা নাই তো? আমি কি এটা বলবো আপনাদের ইন ডিটেলস, না আপনারা এটা পড়ে নেবেন? এটা আপনারা আরো ডিটেলস পড়বেন ব্লাডে গেলে, ঠিক আছে? যে দুইটা কোশ্চেনের কথা বলছি এটা ভেরি ইম্পর্টেন্ট। ইরাইথ্রোপয়েসিসটা স্টার মেরে রাখেন, এখান থেকে পড়েন, আর আপনি ব্লাডের থেকে পড়েন, একটু ডিটেলস পড়েন, কিন্তু এটা ডিটেলস লাগবেই।
ঠিক আছে, ডিটেইলস লাগবেই। ঠিক আছে, কেউই কোনো কথা বলতেছেন না আপনারা আজকে। কি বলছিলাম আমি আপনাদেরকে, যে প্রো নর্মোব্লাস্ট থেকে আমার হলো বেজোফিলিক ইরাইথ্রোব্লাস্ট, এগুলো জানা লাগবে না, দুইটা যাই না, একটা মনে রাখবেন। একটা হলো পলিক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট, এই সময় হলো হিমোগ্লোবিন সিনথেসিস হয়, আর নর্মোব্লাস্ট, হ্যাঁ হ্যাঁ দেখছো না রেশমা শারমিন, আচ্ছা ঠিক আছে। আর অর্থোক্রোমাটিক ইরাইথ্রোব্লাস্ট বা নর্মোব্লাস্ট যে, হ্যাঁ ওই নর্মোব্লাস্ট যে আপনার ইয়েটা, ওইটার মধ্যে হইতেছে কি আপনার এক্সট্রুশন অফ দ্য নিউক্লিয়াই হয়। সো এটা ভেরি ইম্পর্টেন্ট, কোন স্টেজে কি জিনিসটা হয় এটা খুব ইম্পর্টেন্ট। একটু লিখে রাখেন বা একটা খাতা সাইডে রাখেন যে ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানের মধ্যে তো জায়গা নাই, আপনি এই জায়গায় এত ক্লামজি করেন না। ঠিক আছে, আপনি একটু সাইডে লিখে রাখতে পারেন বা একটা স্টার দিয়ে রাখতে পারেন যে আমি ব্লাড ফিজিওলজিতে বেসিকে ভালো পড়া যাবে, রাইট, বেসিক এটা একটু পড়তে হবে, একটু লিখে রাখেন বেসিক, মানে বেসিক এটা আরো ইন ডিটেইলস লাগবে কিন্তু। ঠিক আছে, আমি লাগবে, আপনি পরে যেন ভুলে না জানেন, যেন আমি বারবার এখানে বলে দিতেছি এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা একবার পরপরই আসে, এবার আসছে না দেখবেন নেক্সট বারই এই কোশ্চেন আসছে যে কোথায় হিমোগ্লোবিন সিনথেসিস হয়, কোন স্টেজে হলে এক্সট্রুশন অফ নিউক্লিয়ার হয়। ঠিক আছে, আচ্ছা তারপর হলো কি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের হিমোগ্লোবিনটা কিন্তু কি, আমাদের যে ম্যাচিউর হিমোগ্লোবিন যেটা, এটা কি নিউক্লিয়াস আছে নাই, কিন্তু আমার নন নিউক্লিয়েটেড, এই জন্যই বলে যে নিউক্লিয়াসটা তাহলে কখন আমার বের হয়ে যায়, কোন স্টেজ, এটা হলো নর্মোব্লাস্ট স্টেজে। ঠিক আছে, তারপর নন নিউক্লিয়েটেড একটা ম্যাচিউর আরবিসি তৈরি হইতেছে। আচ্ছা তাহলে এই যে আমার আরবিসিটা, এটা কতদিন বাঁচে, 120 দিন বাঁচে, এটা তো আমরা জানি। আচ্ছা, আর এই যে আরবিসিটা ভেঙে গেলে কি হয়, বাইল তৈরি হয়, এটা আমরা জানি সবাই। এই জন্যই তো আপনার কি হয় যে আমার আরবিসি, আমার হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু অনেক বেশি সিভিয়ারলি এনিমিক, তাদের কিন্তু জন্ডিস হয়ে যায়। তাহলে কি হয় যে বাইল পিগমেন্ট আসে, আর হলে হেমোসিটিডিন হয়, তাই না। তারপর হলে কি ফর প্রপার ইরেথ্রোপয়েসিস, যেগুলো লাগবে না। আচ্ছা কি কি আমার এই যে ইরেথ্রোপয়েসিস, একটা আরো একটা ইম্পর্টেন্ট, বেসিকে আরো ইম্পর্টেন্ট, যে বলছে বেসিক এগুলো আরো জানবেন, আমি একটুখানি জাস্ট টাচে দিয়ে যাই যে ইরেথ্রোপয়েসিসের মধ্যে কোন কোন জিনিসগুলো আমার ইরেথ্রোপয়েসিসকে, মানে কোন কোন মিনারেলস, কোন কোন ভিটামিনস ইরেথ্রোপয়েসিসকে আর কি আরো বেশি অ্যাক্টিভেট করতেছে। একটা হলো মিনারেলস এর মধ্যে কে কে আছে দেখেন, কারা কারা জরুরি ইরেথ্রোপয়েসিস জন্য, মানে যে জিনিসের ডিফিসিয়েন্সি হলে আপনার প্রপার ইরেথ্রোপয়েসিস হবে না। এখন আপনার যদি প্রপার ইরেথ্রোপয়েসিস না হয় বডিতে, তাহলে আরবিসি তৈরি হবে না, আরবিসি যদি বডিতে কম তৈরি হয় তাহলে কি হবে, এনিমিয়া হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে কি কি, যেমন মিনারেলের মধ্যে কি কি মিনারেল, শুধু নাম, অনলি নেমগুলো জানতে হবে, আরো ডিটেলস আপনি বেসিকে পাবেন। এটা আয়রন, এখানেও সুন্দর লেগছে, কিন্তু সুন্দর লেগছে, একটু ক্লামজি কিন্তু সুন্দর লেগছে। আয়রন আছে, কপার, কোবাল্ট, ঠিক আছে, কপার, কোবাল্ট। আয়রনটা কোন ফর্মের, আয়রনটা আমার ভালো মতো অ্যাবজর্পশন হবে বলেন তো, ফেরিক না ফেরাস ফর্মের, তাই না। ফেরিক ফর্ম থেকে ফেরাস ফর্ম কিভাবে হয়, আমার স্টোমাকের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে সেইটা হলে আমার ফেরিক ফর্মকে ফেরাস ফর্ম করে দেয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার কি কি মিনারেল আমি পাইলাম, কপার, কোবাল্ট, আয়রন। আয়রনের কি ফর্ম, ফেরাস ফর্ম, শেষ। ভিটামিনস কি কি আছে, ভিটামিন B12, ফোলিক অ্যাসিড এন্ড ভিটামিন সি, ফোলিনিক অ্যাসিড এন্ড ভিটামিন B12, এইসব হলে কি এসেনশিয়াল ফর হলো ইরেথ্রোপয়েসিস। আচ্ছা এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, দেখেন নিচে কি লিখছে, এই যে এই ভিটামিনস এর মধ্যে 4 নাম্বার লাইনটা, এটা একটু দেখান। ভিটামিন B12 টা হলো কি আপনার acts at an early stage in the synthesis of RNA, but folic acid acts at a later stage in synthesis of the DNA। ঠিক আছে, তাহলে ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B12 যদি হয়, রেজাল্টস ইন ডিফেক্টিভ সিনথেসিস অফ বোথ RNA এন্ড DNA। মানে হতেছে ভিটামিন B12 টা যখন আমার বডিতে থাকতেছে না, কারণ ভিটামিন B12 টা কি করতেছে, আর্লি স্টেজ অফ সিনথেসিস অফ RNA তে সে হলে কি আমার হেল্প করে। আর হলে কি আমার ফোলিক অ্যাসিড যেটা, সেটা হলো লেটার স্টেজ ইন সিনথেসিস অফ দ্য DNA থেকে লেটার স্টেজে। সো হলে কি আমার কি হইতেছে, যদি ভিটামিন B12 এ যেহেতু আর্লি স্টেজেই আমার ভিটামিন B12 টা কাজ করতেছে একদম প্রথম দিকে, তাহলে কি হলো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যদি হয়, তাহলে DNA RNA বোথ ডেফিসিয়েন্সি হবে। ঠিক আছে, বোথ ডিফেক্টিভ সিনথেসিস হবে, মানে বোথ ডিফেক্টিভ সিনথেসিস হবে। আর যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, তাহলে অনলি DNA সিনথেসিস হবে। ভেরি ইম্পর্টেন্ট, এই ব্লু কালারের যেটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 3টে স্টার দিয়ে রাখেন এই লাইনগুলোকে, যে আমার যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয় বডিতে, তাহলে কি হবে, বোথ DNA আর RNA ডিফেক্টিভ সিনথেসিস হবে। আর যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়, তাহলে অনলি DNA সিনথেসিস হবে। ঠিক আছে, ডিফেক্টিভ সিনথেসিস হবে। আচ্ছা ভিটামিন সিটা হলো কি আমার অ্যাসকর্বিক অ্যাসিডটা ফোলিক অ্যাসিড থেকে ফলিনিক অ্যাসিড, যেটা অ্যাক্টিভ ফর্ম অফ ফোলিক অ্যাসিড, সেটাতে তৈরি হয়। আচ্ছা তাহলে কি হলো, আমার শুধু ফোলিক অ্যাসিড দিলেই হবে না, সাথে কিন্তু ভিটামিন সিও লাগবে। তারপরে প্রোটিন, কি কি প্রোটিন, যে প্রোটিনের মধ্যে হেপসিডিনটা দাগ দিয়ে রাখেন, এগুলো এত লাগবে না। হেপসিডিনের নিচে দাগ দেন, ফেরোপ্রোটিনের নিচে দাগ দেন, কালো কালো অক্ষরগুলো ট্রান্সফেরিনের নিচে দাগ দেন। ঠিক আছে,
তারপরে এই যে ট্রান্সফেরিনের এখানে একটা লাইনে ডাক দেন, ইজ আয়রন বাইন্ডিং প্রোটিন মোস্টলি প্রোডিউস বাই দ্য লিভার, এটা একটা এসবিএ থাকতে পারে, সো এটাকে ডাক দেন ট্রান্সফেরিন, যেটা একটা আয়রন বাইন্ডিং প্রোটিন, এটা কোন জায়গায় প্রোডিউসড হয়? লিভারে, এটাকে ডাক দেন। এটা একটা মানে কি ট্রান্সফেরিনটা আসলে কি? ট্রান্সফেরিনটা একটা ট্রান্সপোর্ট অফ আয়রন, মানে আয়রনটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, ট্রান্সপোর্টার। তাহলে এটা কোথায় থাকে? লিভারে। আচ্ছা 3 মিলিগ্রাম অফ টোটাল বডি আয়রন ইজ বাউন্ড টু ট্রান্সফেরিন। আচ্ছা যাই হোক, ইরিথ্রোপয়েটিন, ইরিথ্রোপয়েটিন ভেরি ইম্পর্টেন্ট, আর ইন ডিটেলস পড়তে হবে এগুলো বেসিকে। এখানে আমরা থোড়া থোড়া জেনে যাব যে দ্য হরমোন ইজ রেসপন্সিবল ফর হলে কি ইনক্রিজ ইন রেড সেল মাস। আচ্ছা বাই স্টিমুলেটিং দ্য স্টেম সেল ইন বোন ম্যারো, এটা তো জানি আমরা। ইনক্রিজ সিক্রেশন অফ ইরিথ্রোপয়েটিন ইজ ব্রট অ্যাবাউট মোস্টলি বাই প্লাসেন্টাল ল্যাক্টোজেন। আজকে ভেরি ইম্পর্টেন্ট একটা লাইনে ডাক দেন যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন কোন হরমোনের মাধ্যমে ইরিথ্রোপয়েসিস হয়। ইরিথ্রোপয়েসিস হয় কোন কোন হরমোনের, মানে কোন কোন হরমোনের মানে সাহায্য করে। তাহলে কোনটা কোনটা দেখেন, এইচপিএল এবং প্রোজেস্টেরন। এখানে মোস্টলি এইচপিএল, যদি আমার আসে একটা, এটাকে কি বলে, এসবি আসে, যে কোনটা মোস্টলি আমার ইরিথ্রোপয়েটিনকে করতেছে, হেল্প করতেছে ইরিথ্রোপয়েটিনে, কোন হরমোনটা, সেটা হবে এইচপিএল, মোস্টলি এইচপিএল। ঠিক আছে, এটা কিন্তু এসবিএ। এসবি এটাকে ডাক দেন। আমার কথা শুনতেছেন, দাগাইতেছেন, একটুখানি বইলে আসেন যে ইরিথ্রোপয়েটিন ইজ প্রোডিউসড বাই কিডনি 90%, এটাকেও ডাক দেন, এটাও এসবি আসতে পারে। 90% ক্ষেত্রে কিডনি থেকে তৈরি হয়, 8% ক্ষেত্রে লিভার থেকে। আচ্ছা এতটুকু বুঝছেন তো, কোনো সমস্যা নাই তো? উপরে দেখেন নর্মাল ভ্যালু, ব্লাড ভ্যালু ইন নন প্রেগনেন্ট এন্ড প্রেগনেন্ট স্ট্যাটাস, এটাকে ডাক দেন, এটাকে ডাক দেন। এখানে দেখেন আপনার এমসিভি, এমসিএইচ। এখন বলবেন যে আপু এগুলোকে আমার মনে রাখতে হবে কিনা? আপু এটা বলা যায় না, কোশ্চেন যদি খুব কঠিন করে, কঠিন যদি করতে চায়, তারা যদি আপনাকে এখন পিসিভি, এমসিভি, এমসিএইচ এগুলোর যদি এখন একটা ভ্যালু দিয়ে দেয়, তাহলে তো আপনাকে ভ্যালু দিলে আপনি তো বুঝবেন না কতটা নর্মাল আর কতটা কম নর্মাল, মানে কতটা বেশি। এখন এমসিভি বেশি, এমসিভি কম বললো না, আপনাকে দিয়ে দিল এমসিভি এত, এমসিএইচ এত, এমসিএসসি এত। আপনি তো যদি আপনি এটা না জানেন যে কতটা নর্মাল, তাহলে তো আপনি এটাই বুঝতে পারবেন না যেটা বাড়লো না কমলো। সো আমি মনে করি যে এই চারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের নর্মাল একটা ব্লাড, আমরা যে সিবিসি রিপোর্ট দেখি, আমরা তো ডক্টর তাই না, সিবিসি রিপোর্ট দেখে আমার এমসিভিটা যদিও পাশে নর্মাল দেখা থাকে, তারপর আমার মনে হয় এমসিভি, এমসিএইচ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এগুলো একটু আপনার চোখ গুলো রেখেন, কততে আমার নর্মাল থাকে, যাতে হুট করে দেখলে একটু বুঝতে পারেন কম না বেশি। হ্যাঁ একটুখানি দেখে রাখবেন, এই চারটা ইম্পর্টেন্ট, এই চারটা ইম্পর্টেন্ট, আই লিখে রাখেন উপরে। আচ্ছা কজেস অফ ইনক্রিজ প্রিভেলেন্স অফ এনিমিয়া ইন ট্রপিক্স, কেন আমাদের এনিমিয়া ট্রপিক্সে বেশি থাকতেছে, মানে আমাদের কান্ট্রিতে বেশি কেন এনিমিয়া থাকতেছে বলেন তো? কেন থাকতেছে দেখেন পরের পেজে, বিফোর প্রেগনেন্সি। এই যে আমাদের কেন, যে আমার ডায়েটারি হ্যাবিটে প্রবলেম, আমরা কি রাইস ইটার তাই না, বেশি বেশি শুধু ভাত খেতেছি। তাহলে এই যে কার্বোহাইড্রেট রিচ ফুড যেটা, সেটার মধ্যে আমার হাই ফসফেট থাকতেছে, ফাইটিক অ্যাসিড থাকতেছে, হাই ফসফেট এবং ফাইটিক অ্যাসিড। তাহলে এটা কি করতেছে, আমার ইনসলিউবল, মানে আয়রন অ্যাবজর্পশন বাড়াই দিচ্ছে। মোট কথা আপনি চিন্তা করবেন যে কোন কারণে আমার আয়রন, মানে আমার এনিমিয়ার একটা অন্যতম কারণ হলো আয়রন অ্যাবজর্পশন কম হইতেছে। তাহলে আয়রন অ্যাবজর্পশন কেন কম হইতে পারে? এই যে আমার ডায়েটে আমি কার্বোহাইড্রেট বেশি খেতেছি, তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকতেছে, হাই ফসফেট এন্ড ফাইটিক অ্যাসিড। এটা কিন্তু আয়রন হলে গিয়ে ফসফেট তৈরি করতেছে, আয়রন ফসফেট কিন্তু আমার অ্যাবজর্পশন হবে না, গাটে অ্যাবজর্পশন হইতেছে না, আমার গিয়ে হলে ইয়ে হইতেছে না, এটা অ্যাবজর্পশনের জন্য আমার ব্লাডে যাচ্ছে না, ব্লাডে না গেলে তো আমার আয়রন কমেই যাবে, ওইটা কজ। আর এটা হলো ফল্টি অ্যাবজর্পশন মেকানিজম। অ্যাবজর্পশন মেকানিজম হলে কি আমার অনেক বেশি, আমাদের দেশের মানুষের অনেক বেশি হলে কৃমির সমস্যা থাকে, তারপরে ইন্টেস্টাইনাল হাড়ি থাকে, reduces the iron absorption, ঠিক আছে। হাইপোক্লোরহাইড্রিয়া when present অলসো হাইন্ডার অ্যাবজর্পশন, ঠিক আছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম। কি হয় এখানের মধ্যে, অতিরিক্ত পরিমাণে আমরা হলে গিয়ে ইয়ে খেয়ে ফেলি, অ্যান্টাসিড বা হলে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ফেলি একদম নিজের থেকে। আর আমার গ্যাস্ট্রিকের ওষুধ, আমার শুধু আমাদের মনে হয় দুনিয়ার সবার খালি গ্যাস্ট্রিকের সমস্যা, থাকুক আর না থাকুক সবাই গ্যাস্ট্রিকের ওষুধ খায়। তো অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমে যাবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কম, তাহলে স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কম হলে তো আপনার ইয়েটা হবে না, নিতে পারবে না আমার ইয়েটাকে, আয়রনটা অ্যাবজর্পশন হতে পারবে না, ঠিক আছে। আর এটা হলো আয়রন লস, মোর আয়রন ইজ লস টু সোয়েট। দেখেন এটাকে দাগ দেন, মোর আয়রন ইজ লস টু সোয়েট টু দি এক্সটেন্স অফ 15 মিলিগ্রাম পার মান্থ। কতটুকু আমার ঘামের মাধ্যমে যেতেছে দেখেন, 15 মিলিগ্রাম। রিপিটেড প্রেগনেন্সি যদি নিতে থাকে, আপনার 2 বছরের কম সময় হলে গিয়ে আপনার বারবার বাচ্চা নিতেছে, তাদের ক্ষেত্রে তো আপনার আয়রনের স্টোরটা কমে যাবে তাই না, তখন কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হতে পারে। আবার হলে কি আপনার মেনস্ট্রুয়েশনের সময় অতিরিক্ত ম্যানোরেজিয়া, তাহলে তো হতে পারে। হুকওয়ার্ম ইনফেস্টেশন হতে পারে। এই হুকওয়ার্ম ইনফেস্টেশন সম্বন্ধে একটু ডিটেইলস জানা লাগবে আপুরা, ঠিক আছে। উইথ কনসিকুয়েন্ট ব্লাড ডিপ্লিশন টু দ্য এক্সটেন্ট অফ, কতটুকু হয় 0.5 থেকে 2 মিলিগ্রাম অফ আয়রন ডেইলি। প্রতিদিন আমার 0.5 থেকে 2 মিলিগ্রাম আয়রন, ইচ ওয়ার্ম এক্সট্রাক্টস আপ টু 0.05 ml অফ ব্লাড পার ডে। খুবই ইম্পর্টেন্ট, এটাকে একটু দাগ দেন। আয়রন কতটুকু হুকওয়ার্ম ইনফেস্টেশনে যাইতেছে, 0.5 থেকে 2 মিলিগ্রাম আয়রন ডেইলি, ঠিক আছে।
আমার মানে নষ্ট হবে যদি আমার হুকওয়ার্ম ইনফেস্টেশন থাকে। একটা যে ক্রিমি সে কতটুকু ব্লাড খেতে পারে দেখেন পার ডে 0.05 ml, দুইটা কিন্তু আলাদা, একটা হলো মিলিগ্রাম একটা কিন্তু ml এ। কোশ্চেনটা দুইভাবে আসতে পারে যে আপনার ক্রিমি কতটুকু খেতে পারে, আবার আসতে পারে যে ক্রিমি থাকলে কতটুকু আপনার আয়রন ডেইলি লস হতে পারে, ঠিক আছে। ব্লাড লস ডিউ টু ম্যালেরিয়া অর ব্লিডিং পাইলস যদি থাকে এগুলো। আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সিতে কি কারণে আমার বেশি আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হচ্ছে? একটা হলো গিয়ে আমি যে বলছিলাম ইনক্রিজ ডিমান্ড অফ আয়রন। ফ্যানটা অফ করে দাও তো এই ফ্যানটা। আচ্ছা, একটা হলো গিয়ে আমার কি যে যদি দেখা যেতেছে ইনক্রিজ ডিমান্ডস অফ আয়রন, আয়রনের ডিমান্ড বেড়ে গেল, ঠিক আছে। এটা এখান থেকে এগুলো আসলে আপনি জাস্ট রিডিং করবেন, ডিমিনিশ ইনটেক অফ আয়রন, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। কেন কেন হইতেছে? একটা হলে কি আমার ডিমান্ড অফ আয়রন বেড়ে গেল, তারপর ইনটেক অফ আয়রন হলে গিয়ে কমে গেল। কারণ কি আমাদের হলে গিয়ে প্রেগনেন্সিতে আমরা আয়রন খেতে পারি না, তাই না আপুরা ভাইয়ারা যারা আছেন বলেন প্রেগনেন্সিতে আয়রন খাওয়া যায়? প্রেগনেন্সিতে আমি তো পারি নাই, আমি একটা আয়রন খেতে পারি নাই, তারপরে আমার আয়রন ইনজেকশন দেওয়া লাগছে, টলারেটই করতে পারলাম না, আয়রন খেলেই বমি 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 কনস্টিপেশন। সো হলে গিয়ে এই যে টলারেট করতে পারি না তখন তো আয়রন খাই না, আমরা আয়রন দেই কিন্তু আয়রন খাই না। ডিমিনিশড অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন কম হয় কারণ ওই যে অতিরিক্ত আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, আমরা ইচ্ছা মতো অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড খেলে কি হবে হাইড্রোক্লোরাইড সিক্রেশন কমে যায়, তখন আমার কিন্তু আর ওইটা আয়রন অ্যাবজর্পশন হয় না। ইনফেকশন থাকে অনেক সময়, অ্যাসিমটোমেটিক ব্যাকটেরিয়া থাকে, আমার 3বার ইউটিআই হয়েছিল ফুল প্রেগনেন্সিতে। সো ইউটিআই গুলা সিমটোমেটিক থাকে না, দেখা যায় যে একটা রুটিন ইউরিনারি করা হয়েছে ওইখানে মধ্যে দেখা যায় যে আমার পার্সেল পাওয়া যেতেছে, তো ওইখানে মধ্যে আমার আয়রন অ্যাবজর্পশন কম হবে। ইনফেকশন, তারপর হলো প্রি প্রেগনেন্ট হেলথ স্ট্যাটাস, এছাড়া এক্সেস ডিমান্ড, যেমন যদি কারো মাল্টিপল প্রেগনেন্সি থাকে, ওমেন উইথ র্যাপিডলি রিকারিং প্রেগনেন্সি, মানে 2 বছরের কম, একই কথা বারবার বলতেছে, ঠিক আছে। হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং, ফাইব্রয়েড ইউটেরাস ইজ দ্য মোস্ট কমন কজ অফ হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এতটুকু তো কারো কোনো সমস্যা থাকার কথা না, এগুলো সোজা। আমরা চলে আসি এখন মেইন পর আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া সম্বন্ধে দেখেন এখানে কিছু সিমটম দিছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার, এগুলো তো আপনারা জানেনই। ইজিলি ফ্যাটিক লাগবে, পালপিটেশন থাকবে, তারপরে হলো আমার কি থাকে অ্যানোরেক্সিয়া, ইনডাইজেশন, পালপিটেশন, টা কেন হয় ইকটোপিক বিটসের কারণে। এছাড়া ডিসপেপসিয়া, জিডিনেস, সোয়েলিং অফ দ্য লেগ থাকতে পারে, তাই না। অন এক্সামিনেশন আমরা কি পাবো? ব্রিটেল নেল পাইতে পারি, ফ্রেজাইল প্যালোড থাকবে, কোলিওনাইকিয়া থাকে, স্পুন শেপ নেলকে আমরা বলি কোলিওনাইকিয়া, ঠিক আছে। ডিউ টু হলে গিয়ে ইম্পেয়ার্ড নেইল বেড এপিথেলিয়াল টিস্যু গ্রোথ। এছাড়া ইডিমা থাকতে পারে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা একটা সফট সিস্টোলিক মারমার মে বি হার্ড ইন দ্য মাইট্রাল এরিয়া, এটা একটু দাগ দেন। একটা কেমন মারমার থাকে? একটা সফট সিস্টোলিক মারমার থাকে, কোথায় পাই আমরা? মাইট্রাল এরিয়াতে, ঠিক আছে। তারপর পামার ভিনসন সিন্ড্রোম, টায়ার্ড অফ ডিসফেসিয়া, স্টোমাটাইটিস এন্ড আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। পামার ভিনসন সিন্ড্রোমটা একটু দাগান, এটা ইম্পর্টেন্ট, এটা একবার পরীক্ষা আসছিল। 3টা জিনিস থাকে পামার ভিনসন সিন্ড্রোমে। এরকম কিন্তু আপনাকে একটা সিনারিও দিয়ে দিতে পারে যে একটা প্রেগনেন্ট মহিলা আসছে, তার হলো এরকম ডিসফেসিয়া হইতেছে, সাথে হলে স্টোমাটাইটিস আছে, মুখে ঘা হইছে, এছাড়া হলো আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াও আছে, তাহলে এটাকে আমরা পামার ভিনসন সিন্ড্রোমের মধ্যে পড়তেছে। অথবা পামার ভিনসন সিন্ড্রোম কোন এনিমিয়াতে হয় এরকমও কোশ্চেন হতে পারে। ইনভেস্টিগেশনে চলে আসেন। আমি হেমাটোলজিক্যাল লেভেল আগেও বলছিলাম 9 গ্রাম অথবা তার কম থাকলে আমি ইনভেস্টিগেশন করবো, তাই না। তাহলে আমরা কি কি দেখবো এখানে? ডিগ্রি অফ এনিমিয়া, টাইপ অফ এনিমিয়া, কজ অফ এনিমিয়া। আচ্ছা, ডিগ্রি অফ এনিমিয়া 3টা জিনিসের মাধ্যমে দেখি আমরা। হিমোগ্লোবিন দেখি, তারপর হলো গিয়ে রেড সেল কাউন্ট দেখি, এবং হলো প্যাক্সেল ভলিউম দেখি, পিসিবি। টু অ্যাসার্টেন দ্য টাইপ অফ এনিমিয়া, মানে কোন টাইপের এনিমিয়া। হ্যাঁ, এটা কি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, নাকি আমার ম্যাক্রোসাইটিক এনিমিয়া, নাকি সিডারোব্লাস্টিক এনিমিয়া, নাকি থ্যালাসেমিয়া, এগুলো বোঝার জন্য আমাকে চেক করতে হবে, তাই না। পিবিএফ করতে হবে, পিপিএফ করতে হবে, ওইখানের মধ্যেই কিন্তু বলে দিবে যে আমার এটা কি। লেশম্যান স্টিন দিয়ে পিবিএফ করলেই বলে দিবে কোন টাইপের এনিমিয়া। এছাড়া হেমাটোলজিক্যাল ইন্ডিসিস গুলো ভেরি ইম্পর্টেন্ট, এমসিপি, এমসিএইচ, এমসিএইচসি, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোতে কিন্তু আমরা জানতে পারবো। এখন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার ক্ষেত্রে মোস্ট সেন্সিটিভ কোনটা? এমসিএইচসি। আচ্ছা, আমি আপনাদেরকে এমসিপি, এমসিএসসি যেগুলা, এগুলা কোনটায় আপনার আসলে বাড়ে, কোনটা কমে, এবং কোনটাতে আপনার কতটুকু কমে কতটুকু বাড়ে, মানে 3টা চার্ট দিয়ে দিব আমি আপনাদেরকে, ঠিক আছে। ওইটা আপনাদের ইজি হবে। আপনি যতই মনে রাখবেন যে আপনার আয়রন ডেফিসিয়েন্সিতে সবই কমে, এগুলো আপনি যতই মনে রাখতে চান না কিছুর জন্য মনে থাকবে না, কিন্তু আমি ওই চার্টটা যখন আপনি পরীক্ষার আগের দিন দেখে যাবেন যে মেগালোব্লাস্টিকে কি হচ্ছে, আমার এটাতে কি হইতেছে, তারপর হলে থ্যালাসেমিয়াতে কি হইতেছে, আপনার জন্য খুব ইজি হবে। কারণ সিনারিও দিয়ে দিলে কিন্তু হুট করে মাথা আসে না কোনটা পারে কোনটা কমে, ওইটা আপনার চারটা আপনারা মাথায় রাখবেন, চারটা বলে দেবে একটু পরেই। আচ্ছা, তাহলে কি হইলো যে আমার কিন্তু সব কমতেছে। এইবার আপনাদের এসবি এর কোশ্চেন আসছে না, এমসিএসসি এর কোশ্চেনটা, এমসিএসসি কোশ্চেনটা আসছে। দেখেন আমরা অলরেডি কয়টা কোশ্চেন পেয়ে ফেলছি, অলরেডি এবারই পরীক্ষা আসছে এতটুকু পড়ার মধ্যে। দেখেন আমরা মাত্র 3 নাম্বার পেজে এখন আসছি, এর মধ্যে আমরা 2টা এসবিএ পেয়ে ফেলছি এবার জুলাইতে,
2024-এ। ঠিক আছে কিনা বলেন, এই কোশ্চেনটা ছিল আয়রন ডেফিসিয়েন্সিতে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এমসিএসসি। ঠিক আছে, তাহলে দেখেন কি পরিমাণ ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা, কি পরিমাণ ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর এখানে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ভেরি সিভিয়ার এনিমিয়া, ভেরি ইম্পর্টেন্ট, এটা জানতে হবে আপনাদেরকে। কখন আমরা মাইল্ড বলতেছি? 10 থেকে 10.9 পর্যন্ত, তারপর 7 থেকে 9.9 পর্যন্ত মডারেট, তারপর হলো গিয়ে আমার কত 6 মানে 7 এর নিচে, হ্যাঁ হলো গিয়ে আমার সিভিয়ার, আর ভেরি সিভিয়ার হলো 4 এর নিচে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা আমরা ডাব্লিউএইচওটা জানলেই হবে, শুধু ডাব্লিউএইচওটা জানবেন, মাইল্ড মডারেট কখন বলা হয়। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসে যে 249 নাম্বার পেজের উপরের দিকে, যে আয়রন ডেফিসিয়েন্সির মধ্যে কি কি পাবো আমরা। হিমোগ্লোবিন পাইছেন কিনা, আমার সাথে পাচ্ছেন তো, খুঁজে পাচ্ছেন তো পেজ নাম্বার গুলা। আয়রন ডেফিসিয়েন্সি শোজ দ্য ফলোইং ব্লাড ভ্যালু, কি কি, যেমন হিমোগ্লোবিনটা 10 এর নিচে থাকবে, তারপর আমার আরবিসি গুলো লেস দেন 4 মিলিয়ন পার মিলিমিটার কিউব, পিসিবি লেস দেন 30%, এমসিএসসি লেস দেন 30%, এমসিবি হলো লেস দেন 75 and MCH লেস দেন 25 পিকোগ্রাম। আচ্ছা এগুলো এভাবে মনে থাকবে না আপনি, আমি বারবারই বলতেছি যে আমার যেটা আমি যেটা করতাম, যে আমার এমসিএইচ, এমসিএসসি এবং এনসিবি এগুলো একটু নর্মাল লেভেলটা আপনি জাস্ট মনে রাখবেন, একটু কষ্ট করে নর্মাল লেভেলটা মনে রাখার চেষ্টা করবেন, নর্মাল কত, তারপর করতে হবে নর্মালটা মনে রাখতাম, আর এটা শুধু মনে রাখতাম যে কোনটাতে বাড়ে কোনটাতে কমে। যেমন আয়রন ডেফিসিয়েন্সিতে সব কমে, এমসিবি, এমসিএইচ, এমসিএসসি সব কমতেছে। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো কমে যেতেছে, কোনোটা কিন্তু বাড়তেছে না। ঠিক আছে, আচ্ছা দেখেন নিচে একটা আপনার বড় একটা ব্লাড ভ্যালুস ইন আয়রন ডেফিসিয়েন্সি, 3টে স্টার দেন, এই চারটাকে 3টে স্টার দেন। আপনারা কিন্তু আমার কোনো কথার অ্যান্সার দিতেছেন না, কথা শুনে থাকলে তো কথার অ্যান্সার দিবেন। আচ্ছা এই যে আমার বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে স্টার দেন এই বক্সকে। 3টে স্টার দেন এই বক্সকে। কি কি আছে দেখেন, সেরাম আয়রন আমার 30 মাইক্রোগ্রাম পার 100 ml এর কম, টোটাল আয়রন ব্যারিয়ার ক্যাপাসিটি বাচ্চা। আচ্ছা এটা বারবার পড়বেন, এই জিনিসটা বারবার পড়বেন, কারণ এখান থেকে সিনারিও দিলে আপনি যাতে মনে রাখতে পারেন। ঠিক আছে, কিন্তু খুব ভালো মতো তো মনে থাকবে না এত কিছু। মেইন যে জিনিসগুলো আমার কি কি বাড়বে কমবে বলেন, এমসিবি কমবে, এমসিএইচসি কমবে, তারপর হলে গিয়ে আমার ইয়ে কমবে, দাঁড়ান এমসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএসসি। আচ্ছা এটা একটু ঘোলা লাগছে, এখন দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ এখানে লেখেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এখানে বলেন হলো মেগালোব্লাস্টিক, এখানে থ্যালাসেমিয়া। সবগুলো পড়ায় দিলে ভালো হইতো, কিন্তু পরে বুঝবেন না তো না বললে। ঠিক আছে, এখন এমসিপি কতটুকু নর্মাল, 75 থেকে 100, এটা নর্মাল। এমসিএইচ বই হয়তো একটু ইয়া থাকতে পারে, মানে কাছাকাছি, এগুলা আমি যেগুলো দিতেছি এগুলো কাছাকাছি, 27 থেকে 32। আর এটা হলো গিয়ে এমসিএসটা হলো পিকোগ্রামে লেখে, আর এটা হলো গিয়ে মাইক্রোস্কোপ, আর এমসিএসসি এটা হলো পার্সেন্টেজে, 32 থেকে 36%। আয়রন ডেফিসিয়েন্সি তো কমে যায়, 75 এর নিচে থাকে। ঠিক আছে, এমসিএসটা 26 এর নিচে থাকে, এমসিএসসিও কমে যায়, সব কমে যায়। মেগালোব্লাস্টিক কি হবে বলেন তো, দেখেন এটা কি মিন কর্পাসকল ভ্যালু। হ্যাঁ মিন কর্পাসকল ভ্যালু মানে হলো কি এই আয়রন ডেফিসিয়েন্সি ছোট হয়ে যেতেছে, তাহলে মেগালোব্লাস্টিকে এমসিভিটা কিন্তু বেশি থাকবে, আর এমসিএইচটা হলে কি আপনার কমে যাবে, আর এমসিএসসি যেটা এটার কোনো চেঞ্জ হবে না, নর্মাল থাকবে। আর থ্যালাসেমিয়াতে কি হবে, আমার এমসিভি, এমসিএসসি দুইটাই কম থাকবে, এমসিএসসিটা নর্মাল থাকবে। ঠিক আছে, এগুলো একটু লিখে ফেলেন,
এগুলো একটু লিখে ফেলেন, নর্মাল ভ্যালুগুলো শুধু মনে রাখবেন, তাহলে পরীক্ষা আপনার যাই দেয় আপনি বলতে পারবেন বেশি না কম, বেশি না কম, ঠিক আছে? প্রত্যেকটা ভ্যালু মনে রাখতে পারবেন না, এই জন্য খালি নর্মাল ভ্যালু মনে রাখেন। তারপর চলে আসেন আয়রন প্রোফাইল। আমি তো আশা করছিলাম এই ক্লাস আর অনেক মানুষ দেখবে, এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, কিন্তু দেখেন ক্লাসে মানুষ নাই। আমি এই ক্লাসটা কিন্তু মেইন গ্রুপে রেকর্ডেড রাখবো না, এটা শুধু আমার ক্লোজ গ্রুপে যারা ভর্তি হয়েছে তারাই দেখতে পারবে। আমি হয়তো আজকে রাতেই এটা আবার ডিলিট দিয়ে দিব কিছুক্ষণ পরেই, শুধু ওইখানে রেকর্ডেড দেখে এই ক্লাসটা ডিলিট দিয়ে দিব। আপনারা ক্লাসে এত একটা ইম্পর্টেন্ট ক্লাস নিতেছে অথচ আপনারা মানুষ নাই। আচ্ছা, তারপর সেরাম আয়রন লেভেলটা দেখেন এখানে কম থাকবে, মেগালোব্লাস্টিকে নর্মাল অর ইনক্রিজড। আচ্ছা, নর্মাল অর ইনক্রিজ থাকবে, ঠিক আছে। সেরাম আয়রন লেভেলটা, সেরাম আয়রন তো অবশ্যই বলেন আয়রন ডিফিসিয়েন্সি, তাহলে তো আয়রন কমই থাকবে। এটা তো নর্মালও থাকতে পারে বাড়তেও পারে, নর্মালি এটা তো নর্মালও থাকতে পারে বাড়তেও, সবসময় কিন্তু থ্যালাসেমিয়াতে আয়রন বেশি থাকবে এমন না, নর্মালও থাকতে পারে। তারপর হলো কি আমার টিআইবিসি, টিআইবিসিটা কেমন থাকবে এখানে? আয়রন ডিফিসিয়েন্সিতে টিআইবিসিটা থাকবে বাড়ানো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেরাম আয়রন কতটুকু নর্মাল? 60 থেকে 120 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, আর টিআইবিসিটা কতটুকু? 300 থেকে 350। আর এটা কতটুকু আমার ডিক্রিজ? এটা হলো ইনক্রিজ। আচ্ছা, টিআইবিসি কিন্তু বাড়ে আপনার, এটা কি টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এখন আমার আয়রন যদি বাইন্ড করে রেখে দেয় তাহলে তো আয়রনের পরিমাণ কমে যাবে, তাই না? তাহলে আমার আয়রন ডিফিসিয়েন্সি তো আয়রনের পরিমাণ কম, তার মানে টিআইবিসি বেশি, আমার বাইন্ডিং যে আমার ইয়াটা সেটা বেশি। আর হলে কি আমার মেগালোব্লাস্টিকে তো আমার কি আয়রন নর্মাল অথবা ইনক্রিজ, তাহলে টিআইবিসি কম হবে স্বাভাবিকভাবেই। আর এখানের মধ্যে এটার সাথে টিআইবিসিটা বেশি থাকবে, থ্যালাসেমিয়াতে কিন্তু এটা আলাদা। এখানে আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিও বেশি, আবার টোটাল আয়রনও বেশি, মানে এখানের মধ্যে তো আসলে আয়রন চিলেশন করা লাগে, আয়রন সব দিক থেকে আয়রন বেশি, ঠিক আছে, সব দিক থেকে থ্যালাসেমিয়াতে আয়রন বেশি থাকে। তারপর এটা হলো সেরাম ফেরিটিন, সেরাম ফেরিটিন কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন যদি আসে একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে আমি এটা মানে কনফার্ম করতে চাই যে এটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সেটা কি হবে? সেরাম ফেরিটিন, ঠিক আছে। সেরাম ফেরিটিন আমার কম থাকবে আয়রন ডেফিসিয়েন্সিতে, মেগালোব্লাস্টিকে নর্মাল থাকবে, আর হলো থ্যালাসেমিয়াতে ইনক্রিজ থাকবে। আর হলো পার্সেন্টেজ স্যাচুরেশন, পার্সেন্টেজ স্যাচুরেশন এটা শুধু আয়রন ডেফিসিয়েন্সিতে লাগে, 10% কম থাকে, অন্যগুলোতে লাগবে না। এতটুকু লেখা হয়েছে কিনা আমাকে জানাবেন, লেখা হয়েছে কিনা জানাবেন। এইটাই জাস্ট আপনারা মনে রাখেন, এটাই ইম্পর্টেন্ট, এতটুকু মনে রাখেন। আরো কিছু জিনিস লাগবে, ওগুলোও বলে দিব আমি। এতটুকু লেখা হয়েছে সবার? আচ্ছা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ সিনারিও দিয়ে যদি কোশ্চেন আসে তখন কিন্তু অ্যান্সার করতে পারবেন না, সিনারিও দিয়ে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবেন না। শুধু নাতনি নিথি অ্যান্সার দেয়, আর কি কেউ কোনো অ্যান্সার দিবে না? আচ্ছা, তারপরে মনে করেন এই তিনটার মধ্যে যেহেতু পড়াইতেছি, তিনটার মধ্যে পার্থক্য এখনই বলে ফেলি। আপনি যদি পিবিএফ করেন তাহলে পিবিএফ এ আপনি কি পাবেন? পিবিএফ এ আয়রন ডেফিসিয়েন্সিতে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক পাবেন, এগুলো সব বই আছে, সব বই আছে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানালাইসিস পইকুলোসাইটিস, আচ্ছা এটা পরে বলি, শুধু আয়রন ডেফিসিয়েন্সিটা জানি। পিবিএফ করলে কি পাবো? মাইক্রোসাইটোসিস হাইপোক্রোমিক উইথ হলে অ্যানালাইসিস পইকুলোসাইটোসিস, রেটিকুলোসাইট কাউন্টটা কম থাকবে, পেন্সিল সেল পাবো, ঠিক আছে। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আয়রন ডেফিসিয়েন্সি পিবিএফ এ কি পাবো? আচ্ছা, এখান থেকে তো বোন ম্যারো বায়োপসি আছে, যাই হোক। আচ্ছা, সেরাম দেখেন এখানে এইটাই লেখা আছে, সেরাম ফেরিট ইজ দ্য মোস্ট রিলায়েবল ইন্ডিকেটর ফর আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটা কিন্তু এসবি আসছে এর আগেও। আচ্ছা, তারপর হচ্ছে কি আমার দেখেন
এখান থেকে তেমন কিছু লাগবে না। কমপ্লিকেশন চলে আসেন। কমপ্লিকেশন অফ এনিমেন প্রেগনেন্সি, আমার ডিউরিং প্রেগনেন্সিতে কি কি হইতে পারে? প্রি এক্লাম্পসিয়া হতে পারে, ইন্টারকারেন্ট ইনফেকশন হতে পারে, নামগুলা জাস্ট নামগুলা, এনজাইনা পেক্টোরিস, সিডোব্লাস্টিক ডিসপেশিয়া, পামার ভিনসন সিনড্রোম হতে পারে, অ্যাট্রোফিক গ্লসাইটিস, হার্ট ফেলিওর হতে পারে, 74 সপ্তাহে 30 থেকে 32 উইকসে, এটা দাগান, এবং প্রিটার্ম লেবার এন্ড প্রিম্যাচুরিটি হতে পারে। ডিউরিং লেবারে দেখেন কি হতে পারে, এনিমিয়া পেশেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, ইউটেরাইন ইনার্শিয়া থাকে, মানে অ্যাটনিক ইউটেরাস। তাহলে অ্যাটনিক ইউটেরাস থাকলে কি হবে? স্বাভাবিকভাবে পিপিএইচ হবে। একটু পানি দাও। তারপর সিসিএফ হইতে পারে, হ্যাঁ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, শক হইতে পারে। পিপিএমে দেখো, পিপিএমে সবসময় একই জিনিস মুখস্থ থাকতে হবে একদম, সবগুলো পিপিএম দেবে, পিপিএসএফসি, সাব ইনভ্যালুশন, এগুলোই হয়। আচ্ছা, রিস্ক পিরিয়ড, এটাকে 2টা স্টার দেন। রিস্ক পিরিয়ডটা জানতে হবে, কখন রিস্ক পিরিয়ড, রিস্ক পিরিয়ডটা কখন করে, এটা 2টা স্টার দেন। পানি। একটা হলো 30 থেকে 32 সপ্তাহে, 30 থেকে 32 সপ্তাহে, 30 থেকে 32 সপ্তাহে। একটা হলো ডিউরিং লেবার, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি, এনি টাইম ইন পিউপিডিয়াম, স্পেশালি 7 to 10 হলে গিয়ে 7 to 10 days following delivery due to cardiac failure or pulmonary embolism. ভেরি ইম্পর্টেন্ট, এটাকে 2টা স্টার দেন, 2টা স্টার দেন। এটাকে দিচ্ছেন? কেউ আজকে কথা বলবেন না, ঠিক করছেন না? এরকম করে কিন্তু আমার ক্লাস দিতে ভালো লাগে না। মেন গ্রুপেও যদি এই কন্ডিশন হয়, এমন করে আমার ক্লাস দিতে ভালো লাগে, ক্লাসে কথা বলতে হবে। আচ্ছা, তারপর ইফেক্টস অন বেবি, বেবিতে কি কি হবে? আচ্ছা, বাচ্চার কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে এরকম না, ঠিক আছে? ইনক্রিজ ইনসিডেন্স অফ আইওজিআর, তারপর প্রিটার্ম ডেলিভারি, বাচ্চার একদম আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হবে না। হ্যাঁ, প্রিটার্ম ডেলিভারি হবে, আইওজিআর হবে, সিভিয়ার এনিমিতে লো ফিটাল অক্সিজেনেশন হতে পারে, রিডিউস অ্যামনিওটিক ফ্লুইড হতে পারে, এবং হলে গিয়ে আমার আইওডি হতে পারে। আচ্ছা, এখান থেকে আর কি লাগবে? 250 নম্বর পেজে ফিটালে দেখেন 2-3টা লাইন এখানে আছে, এগুলো লাগবে। বেবি বর্ন এট টার্ম টু অ্যান এনিমিক মাদার মে নট বি এনিমিক এট বার্থ, বাট তারা নিউনেটাল পিরিয়ডে গিয়ে এনিমি হয়ে যেতে পারে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, দেখেন আপনাদের 3 নাম্বার কোশ্চেন চলে আসছে এবারে এফসিএস পরীক্ষায়। দেখেন এই কোশ্চেনটা, মিন কট ব্লাড লেভেল অফ সেরাম আয়রন, ভিটামিন ফেরিটিন, ভিটামিন B12, ফোলেট আর হায়ার দেন অফ মাদার। However, total iron binding capacity, serum level of vitamin E are lower than that of mother. আসছে না আপনাদের পরীক্ষায় এবারে কোশ্চেনটা? কারা কারা পরীক্ষা দিছিলেন এবার? এখানে যারা দেখতেছেন তাদের মধ্যে এই কোশ্চেনটি আপনাদের এবার পরীক্ষা আসছে, যে মিন কট ব্লাডে কোনটা বেশি না কম, কিছু একটা আসছিল। এই কোশ্চেনটা আসছিল কিনা জানান তো? এই কোশ্চেনটাই তো, কোনটা বেশি কোনটা কম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে দেখ দেন। আচ্ছা, এখন চলে আসেন ট্রিটমেন্ট অফ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তিন নাম্বার কোশ্চেন চলে আসলো আমাদের। চিন্তা করেন আমরা কয়টা মাত্র পেজ করলাম, এর মধ্যে 3টা এসবিএ পায় ফেলছি এবারে পরীক্ষার। ট্রিটমেন্টে চলে আসেন প্রোফাইলেকটিক, স্পেসিং অফ বার্থ, তারপরে সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি, ঠিক আছে? স্পেসিং অফ বার্থ মানে 2 বছরের কম সময় ধরে, 2 বছরের কম সময়। একটা হলো সাপ্লিমেন্টারি আয়রন থেরাপি। আচ্ছা, বার্থে আর হলো আয়রন থেরাপি দিতে হবে, সেটা ওরাল হইতে পারে, প্যারেন্টাল হইতে পারে, ব্লাড ট্রান্সফিউশন, এগুলোই তো আমার, তাই না? এ তো আমরা জানি, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারবো, এগুলো জানি। এখন হলে কি আমরা কোন টাইপের আয়রন দিব, এগুলো এখানে এগুলো কিছু লাগবে না, ঠিক আছে? এখানে চলে আসেন আয়রন, এইটা সম্বন্ধে আমি আপনাদের খুব সুন্দর করে বলবো ট্রিটমেন্টটা। এখানে নিচে যে নীলকালিতে লেখা, এই লাইনটাতে চলে আসেন ট্রিটমেন্টের মধ্যে। আর্লি ডিটেকশন অফ ফলিং হিমোগ্লোবিন লেভেল ইজ টু বি মেড, হিমোগ্লোবিন লেভেল শুড বি এস্টিমেটেড এট দ্য ফার্স্ট অ্যান্টিনা। কখন আমার হিমোগ্লোবিন করতে হবে? 3 টাইমস করবো। ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিটে যখনই আপনার কাছে আসে 30 নাম্বার উইকে, ফাইনালি এট হলে 36th উইক। একটা হলো কি কখন? একটা হলো ফার্স্ট অ্যান্টিনাটাল ভিজিট, আরেকটা হলো 30 নাম্বার উইকে, আরেকটা হলো ফাইনালি এট 36th উইক। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দেখেন হসপিটালাইজেশন কখন করব আমরা, ডাক দেন। আরবিট্রেটেড হিমোগ্লোবিন লেভেল যখন
7.5 গ্রাম পার ডেসিলিটার হবে মেবি কনসিডার, তখন আমার পেশেন্ট শুড বি হসপিটালাইজড। এখন একটা এনিমিয়ার পেশেন্ট কিন্তু আপনি সবসময় হসপিটালাইজ করবেন না। এখন 7.5 কে আপনি কেমন হসপিটালাইজড করবেন? হসপিটালাইজড আমি এই জন্য করবো যে ট্রিটমেন্টও করতে হবে আমার এনিমিয়া, প্লাস হলো সাথে আমার ডায়াগনোসিস মানে ডায়াগনোসিস পারপাসে তার ইনভেস্টিগেশন করে বের করতে হবে যে কেন তার এত এনিমিয়া হলো, তাই না? এই জন্য আমি তাকে হসপিটালাইজড করবো। কখন? যখন 7.5 গ্রাম পার ডেসিলিটার থাকবে, ঠিক আছে, বা এর কম থাকবে, তখন হসপিটালাইজেশন ইম্পর্টেন্ট। এই কোশ্চেন আসতে পারে। আয়রনের দেখেন 3টা ফর্মে আয়রন থেরাপি আছে, ঠিক আছে? 3টা ফর্মে আছে, একটা হলো ওরাল, একটা হলো মানে সরি 2টা ফর্মে আছে, একটা হলো ওরাল, একটা হলো প্যারেন্টারাল। ওরালের মধ্যে কি কি আছে দেখেন, অনেক রকমের আছে। ওরাল প্রিপারেশনে দেখেন এখানে টেবিল নাম্বার চলে আসেন 20.2 পাইছেন? টেবিল 20.2 পরের পেজে দেখেন কি কি আছে, এখানে শুধু নামগুলো পড়ে রাখবেন। কি কি আছে? ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সালফেট, হ্যাঁ ফেরাস সালফেট 3টা আছে, ফেরাস ফিউমারেট, ফেরাস গ্লুকোনেট, ফেরাস সালফেট। দেখেন এখানের মধ্যে কিন্তু ফেরাস আয়রন পলিমাল্টোজ এটা কিন্তু নাই, কিন্তু আমাদের নর্মালি কিন্তু আয়রন পলিমাল্টোজ এখন সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা যে আইপেক প্লাস দেই, হ্যাঁ ইনভেরিয়েবল আইপেক প্লাস, কেন এত বেশি দেই আইপেক প্লাস? এটা কিন্তু আয়রন পলিমাল্টোজ, দেখেন এখানেই আছে কিন্তু আপনার আয়রন পলিমাল্টোজটা আছে। দেখেন ওরাল থেরাপির এই যে 3 নাম্বার প্যারাতে দেখেন আয়রন পলিমাল্টোজ পাইছেন? ওরাল থেরাপি যে লেখা আছে এটা 3 নাম্বার আগের পেজ 250 নাম্বার পেজে 3 নাম্বার প্যারাতে দেখেন আয়রন পলিমাল্টোজ, ফেরিক আয়রন উইথ ম্যালটল। এইটাও না, এটা হচ্ছে কি আমার যে আইপেক প্লাস। এটা কেন আমরা দেই বেশি? কারণ এটা আমরা বেশি দিই কারণ হচ্ছে এটাতে আপনার যে জিএ অ্যাপসেট গুলো কম হয়, কনস্টিপেশন, তারপরে যে আমার এপিগেস্টিক পেইন এগুলো কম হয়, টলারেন্স হয় বেশি। আচ্ছা তারপরে এটা গেল। আচ্ছা এখানে আরেকটা যে নীল কালির যে লাইনগুলো এগুলো পড়া লাগবে। আমি একটা ট্যাবলেট ডেইলি যদি খাই 100 দিন ফলোইং ডেলিভারি, আচ্ছা আচ্ছা একটা ট্যাবলেট যদি আমি সবসময় খেতে থাকি এবং ডেলিভারি পরে 100 দিন পর্যন্ত খাই, তাহলে আয়রন স্টোরটা ঠিক থাকবে। হিমোগ্লোবিন শুড রাইজ বাই, আচ্ছা এখন হলো 100 দিন মানে কি? 100 দিন মানে হলো 3 মান্থ, আমরা দিই না 3 মাসের জন্য আয়রন থেরাপিটা পিপিডিএমে। আবার বাচ্চা হয়ে গেলেও কিন্তু 3 মাস খাইতে দিই, কারণ আমার যে পরিমাণ আয়রন লস হয়ে যেতেছে প্রেগনেন্সিতে, এটা ঠিক রাখতে হইলে সারা প্রেগনেন্সিতে তো সেকেন্ড ট্রাইমেস্টারে আয়রন খাবেই, আবার হলো কি আমার ডেলিভারি পরেও 3 মাস খেতে হবে যাতে ওই স্টোরটা ঠিক থাকে। আর হিমোগ্লোবিন কতটুকু কারণ ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কিন্তু আয়রন যাচ্ছে, তাই না? সো আয়রন লাগবে। আর এটা হলো গিয়ে হিমোগ্লোবিন শুড রাইজ বাই 2 গ্রাম পার ডেসিলিটার এভরি 3 to 4 উইকলি হুইচ স্টার্ট অফ আয়রন ওরাল, মানে উইথ স্টার্ট অফ ওরাল আয়রন থেরাপি। মানে আমি ওরাল আয়রন শুরু করার পরে আমি এক্সপেক্ট করবো যে 1 মাস পরে যদি আমি একটা হিমোগ্লোবিন করি তাহলে সেটা মিনিমাম 2 বেড়ে গেছে। আচ্ছা সাইড ইফেক্ট এগুলো এতটা ইম্পর্টেন্ট না, এগুলো আমরা জানি। এখানে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার এই চার্টটা ইম্পর্টেন্ট, এনিমিয়া ইন প্রেগনেন্সি একটা চার্ট দেখেন, এই চার্টটা একটু পড়বেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনার হিমোগ্লোবিন কম, হেমাটোক্রিট কম, তখন আপনি 3টা জিনিস করলেন, এগুলো আমি আপনাদের অলরেডি বলছি। মনে করেন যে এমসিবি, এই যে আমি কেন বলছি এমসিবি জানতে হবে। এখন আপনি মনে করেন একটা সিবিসির মধ্যে এমসিবিটা দেখলেন কম, এমসিবি কম মানে কিন্তু মাইক্রোসাইটিক, এমসিবি নর্মাল মানে নর্মোসাইটিক, এমসিবি বেশি মানে ম্যাক্রোসাইটিক। এখন এমসিবি কম মাইক্রোসাইটিক, তখন আমি কি করব? তখন আমি তার সেরাম আয়রন প্রোফাইল করলাম, সেরাম আয়রন প্রোফাইলে সেরাম আয়রন টিআইবিসি এগুলো করলাম, তখন আমার আয়রন ডেফিসিয়েন্সি আসলো, পাইলাম। এখন হলো যদি মনে সেরাম আয়রন কম, এগুলো টিআইবিসি এগুলো যদি আমার এদিকে যায় যে না আয়রন ডেফিসিয়েন্সি না, তাহলে আমার মাথায় থাকতে হবে যে এটা থ্যালাসেমিয়া কিনা অথবা অন্য এনিমিয়া কিনা, তখন কিন্তু আমাকে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস করতে হবে, এটা আলাদা কথা। এটা আপনি একটু রিডিং দিয়ে রাখবেন চারটা, রেটিকুলোসাইট কাউন্ট নর্মাল বেশি, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাস্টের দিকে জিনিসটা ইম্পর্টেন্ট, এগুলো আমি আপনাকে পড়াই দিছি। এখানে ইম্পর্টেন্ট এই চারটার মধ্যে শুধু লাস্টের এই যে দেখেন কখন ওরাল আয়রন দিব, প্রেগনেন্সি 30 সপ্তাহ নিচে, পাইছেন কি না? পাইছেন চারটা 251 নাম্বার পেজে, প্রেগনেন্সি 30 সপ্তাহ নিচে তখন ওরাল আয়রন, প্রেগনেন্সি 30 থেকে 36 সপ্তাহ তখন আমি প্যারেন্টাল আয়রন দিতেছি, 36 সপ্তাহের বেশি আমাকে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হইতেছে। কেন? যত ডেলিভারি আমার কাছে চলে আসবে তত আমার ব্লাড ট্রান্সফিউশনের ইন্ডিকেশন বেড়ে যাবে। আমরা চেষ্টা করবো প্রেগনেন্সিতে ব্লাড ট্রান্সফিউশন কম করার জন্য, কিন্তু ডেলিভারির যদি একদম কাছে চলে আসে তখন কিন্তু আমার আয়রনটা বাড়ার সময় নাই। একটু সাইডে লিখে রাখতে পারেন বা মনে রাখতে পারেন, ওরাল আয়রন দিলে আমার হিমোগ্লোবিন বাড়তে সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। কতদিন? 3 থেকে 4 সপ্তাহ বা 1 মাস ওরাল আয়রন যদি খায়। প্যারেন্টারাল আয়রন দিলে আমার মানে আমার বডিতে হিমোগ্লোবিন বাড়তে সময় লাগবে হলে কি আমার কত? 2 থেকে 3 সপ্তাহ। আর যদি আমি ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে আমার সময় লাগবে মাত্র 3 দিন, 3 থেকে 4 দিন, 3 দিনই বলা যায়, 3 দিনই আমার কিন্তু হিমোগ্লোবিন লেভেল বেড়ে যাবে। তাহলে
আমি ব্লাড ট্রান্সফিউশন তাহলে বলবো যে আপু তাহলে তোমার হিমোগ্লোবিন কমে দৌড়ায় কেন একজনকে ব্লাড ট্রান্সফিউশন করে দিন, এতদিন সময় লাগবে না, কোনো নিড নেই। ব্লাড ট্রান্সফিউশন অনেক হ্যাজার্ড। আমি একটা পেশেন্টকে কেন শুধু শুধু ব্লাড ট্রান্সফিউশন করবো যদি আমার হাতে সময় থাকে? যদি একটা পেশেন্ট 30 সপ্তাহ আসে, 32 সপ্তাহ আসে, আপনি প্যারেন্টাল আয়রন থেরাপিতে যান। ও আর যদি আরো কম আসে, 20 সপ্তাহ আসে, 22 সপ্তাহ আসে, ওরাল আয়রন থেরাপি আছে। তাহলে আমি কেন তাকে ব্লাড ট্রান্সফিউশন করব? ঠিক না? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এর মধ্যে অনেকবার পরীক্ষা আসে, আপনি উইক্স দিয়ে দিবে, আপনাকে বলবে যে আপনি এখন কোন টাইপের আয়রন থেরাপি দিবেন। ঠিক আছে? তারপর আবার এরকমও আসতে পারে, ধরেন যে 22 সপ্তাহের একটা প্রেগনেন্সি দিল, 22 সপ্তাহের একটা প্রেগনেন্ট মহিলা, সে হলে গিয়ে আয়রন আপনার ধরেন 8 গ্রাম পার ডেসিলিটার বললো। এখন আপনাকে বললো যে তার এরকম অনেক বেশি ভমিটিং হয়, সে আয়রন খেতে পারে না। হ্যাঁ, কিন্তু 22 সপ্তাহ কিন্তু বা 23 সপ্তাহ এরকম বললো আয়রন খেতে পারেন অনেক বেশি, বা আপনাকে বললো বা আয়রন খেতে পারেন এটা বললো না। ধরেন বললো যে অনেক পেশেন্টের অলরেডি সিমটম হলে অনেক কনস্টিপেশন, অনেক ভমিটিং, এবং সাথে হলে গিয়ে অনেক ইনডাইজেশন হইতেছে, এপিগ্যাস্ট্রিক পেইন হইতেছে। এই পেশেন্ট হলে গিয়ে আপনার 22 সপ্তাহ প্রেগনেন্সি, তার এখন হিমোগ্লোবিন আসলে 8 গ্রাম বা 8.5 গ্রাম। এখন আপনি হলে গিয়ে তাকে কোন থেরাপি দিবেন? আপনি যদি এখন এই চার্ট মুখস্থ করে যে হ্যাঁ আপু তো বলছিল প্রেগনেন্সি 30 সপ্তাহ নিচে হলেই ওরাল আয়রন, আমি চোখ বন্ধ করে ওরাল আয়রন দাগাই দিলাম, শেষ, ফেল। না, এটা ভুল। কারণ কি? সে কিন্তু এখানে আপনাকে বলে দিচ্ছে ইনডাইজেশনের সিমটম আছে, সে কিন্তু টলারেট করতে পারতেছে না আয়রন। যদি সে আয়রন টলারেট করতে পারতেছে না, সাকে আপনি দিয়ে দিলেন, সে তো বাসায় গিয়ে 2 দিনকে ছেড়ে দিবে, তাহলে কি তার আয়রন যে আমার ফুলফিল হবে? হবে না। তাহলে আমার তার কিন্তু এর ক্ষেত্রে কিন্তু আমাকে প্যারেন্টাল আয়রন যেতে হবে, কারণ সে তো টলারেট করতে পারতেছে না। আপনি কিন্তু সিনারিও বুঝে আনসার দিতে হবে, বুঝছেন? তখন বলবেন প্যারেন্টাল আয়রন, তখন আপনার যত উইক্সই বলুক। কিন্তু যদি আবার এরকম কোশ্চেন বলে ফেলে যে 36 বা 37 উইক্স বা আপনার 38 উইক্সে হ্যাঁ আমি এরকম হিমোগ্লোবিন পাইলাম, 8 হিমোগ্লোবিন পাইলাম, তখনও কিন্তু আপনি আবার বলে ফেলেন না যে আপু তো বলছিল তাহলে আমি এখন এটাকে ইয়ে করে ফেলবো, কি বলো প্যারেন্টাল লাইন দিয়ে দিব। না, আমার সময় নাই, ডেলিভারির সময় চলে আসছে, আমাকে তখন অবশ্যই চলে যেতে হবে ব্লাড ট্রান্সফিউশনে। বুঝতে পারছেন? কথাগুলো বুঝতেছেন? কঠিন লাগতেছে বেশি? আপুরা ভাইয়ারা যারাই আছেন ক্লাসে একটু জানাবেন। কমতে 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 লাইভে দেখো মানুষ কত কমে যেতেছে, ক্লাস মনে ভালো লাগতেছে না নাকি আল্লাহ জানে। আচ্ছা, আচ্ছা অ্যাবজর্পশন রেটিংগুলো এতটা লাগবে না, আমরা চলে আসেন 252 নাম্বার পেজে। তুই তো বুঝতেছিস অন্য মানুষদের কথা জানতে যেতেছি। আচ্ছা, বুঝতেছি নাসরিন সুলতান, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু একটু কমেন্ট করবেন, তাহলে আপনার আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন, আপনারা ক্লাসে আমার সাথে আসছেন, আমি একলা একলা চিল্লাইতেছি না। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে ইম্পর্টেন্ট বলতে 252 এগুলো একটু রিডিং পড়বেন। হ্যাঁ, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। এখানে একটা দেখেন এই যে 3 উইকস ডায়াগনোস্টিক রিভলিউশন। আচ্ছা, ওইটাই যে আপনি ধরুন ওরাল আয়রন দিলেন, হ্যাঁ ওরাল আয়রন দিলেন, নাম কি আপনার? রিপসিত জাহান ঋতু, বুঝতেছি আপু। আচ্ছা, থ্যাংক ইউ আপু। মনে করেন যে 3 সপ্তাহ পরেও যদি আমি দেখি যে ক্লিনিক্যালি এবং হেমার জি আপু বুঝতেছি, থ্যাংক ইউ সো মাচ। যারা ক্লাস করতেছেন তারা দেখবেন, আপনারা যদি আমার আজকে ক্লাসটা করে জাস্ট একবার এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমেটা বা পুরো এনিমেটা একবার রিভিশন করেন, আপনারা জীবন আর কোনোদিন ভুলবেন না। এবং আপনারা নিজেরা আমি প্রুফ দিয়ে দিতেছি কিন্তু কতগুলো কোশ্চেন আসছে। ঠিক আছে? আচ্ছা, 3 সপ্তাহ পরে যদি দেখেন যে আপনার পেশেন্টের কোনো হিমোগ্লোবিন লেভেলের কোনো উন্নতি হলো না, পেশেন্টের সিমটমও কোনো কিছু ঠিক হইলো না, তখন কিন্তু আমার পেশেন্টকে রিভ্যালুয়েশন করতে হবে আবার যে কি সমস্যা। ঠিক আছে? যে কেন, তো অন্য কোনো সমস্যা কিনা। ঠিক আছে? আচ্ছা, এখন হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন কতটুকু বাড়বে আমার পার উইকে, এটা ইম্পর্টেন্ট, এটা একটু ডাক দেন। পার উইকে 0.7 গ্রাম পার 100 ml পার উইক, এটাকে ডাক দেন। এটাকে ডাক দেন, পাইছেন আপনারা? খুঁজে পাইছেন কিনা দেখেন। 0.7 গ্রাম পার 100 ml পার উইক, এটাকে ডাক দেন, কতটুকু বাড়বে? হাই কারেন্ট পলি, ভালো আছো? আচ্ছা, কজেস অফ ফেইলিওর অফ ইমপ্রুভমেন্ট। আচ্ছা, কেন ইমপ্রুভমেন্ট হতে পারে? যে আমার এনিমিয়া থ্যালাসেমিয়া বসে রয়েছে, আমি তো তাকে দিতেছি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ট্রিটমেন্ট, তাহলে তো কাজ হবে না। অ্যাবজর্পশন কম হইতেছে, তাহলেও কাজ হবে না। হ্যাঁ, এছাড়া হলে কি কোনো আমার ব্লিডিং পাইলস আছে, হুকম ইনফেস্টেশন আছে, আমি দিতেছি একদিকে যাইতেছি আরেকদিকে, তাহলেও কাজ হবে না। এগুলো আর কি। সাথে আমার ফোলেট ডেফিসিয়েন্সি আছে, যেটা একটু পরে আরো ভালো মতো বলবে। এবার আপনাদের আরেকটা কোশ্চেন আসতেছে, যেটা এবার আসছে। আচ্ছা, আচ্ছা প্যারেন্টাল থেরাপিতে আমরা কি কি দিয়ে থাকি?
ইন্ডিকেশন এগুলো পড়েন, এগুলো অতটা ইয়া না, রিডিং পড়েন, ঠিক আছে? এই যে এখানে নিচে দেখেন নীল যে কালিগুলাতে লেখা কি কি দেই আমরা, আয়রন সুক্রোজ কম্পাউন্ড, তারপর হলো গিয়ে সোডিয়াম ফেরিক গ্লুকোনেট, আয়রন কার্বক্সিমেল্টোজ, আয়রন আইসোমেল্টোজ, আয়রন ডেক্সট্রান, আয়রন সুক্রোজ, এগুলো আমরা দিয়ে থাকি। নামগুলো একটু জেনে রাখতে হবে। প্যারেন্টাল থেরাপি কি কি দেয় এগুলো নামগুলো জানতে হবে। তার মধ্যে যে আয়রন কার্বক্সিমেল্টোজ, এটাকে একটু গোল করেন। আয়রন কার্বক্সিমেল্টোজকে একটু গোল করে রাখেন। সবচেয়ে বেশি এখন আয়রন কার্বক্সিমেল্টোজ ইউজ হয়, বলা যায় না, চলে আসতে পারে। আচ্ছা, তাহলে কি হলো, এটা আমরা বলছি 30 থেকে 36 সপ্তাহ পর্যন্ত হলে সময় আমি যখন দিব। এটা তো ওখানে বলে ফেললাম, এখান থেকে আর আচ্ছা, এখানে এস্টিমেশন অফ দ্য টোটাল আয়রন মানে কতটুকু আমার আয়রন দিতে হবে, এতটুকু আমরা কিভাবে বুঝবো? এখানে দেখেন এটা বলছে সম্ভাবনা কম আসার, তারপরে বলা যায় না, খুব কঠিন কোশ্চেন আসতে পারে। টোটাল ডোজ, আলহামদুলিল্লাহ ভালো আছি। টোটাল ডোজ অফ আয়রন রিকোয়ার্ড মিলিগ্রাম ইজ ইকুয়াল টু হলে কি আমার বডি ওয়েট ইন্টু টার্গেট হিমোগ্লোবিন মাইনাস অ্যাকচুয়াল হিমোগ্লোবিন, ঠিক আছে, ইন্টু 0.24 প্লাস হলে কি 500 মিলিগ্রাম। এটাতে আমি বুঝতে পারবো যে আমার এখন কতটুকু আয়রন, মানে আমার এখন আয়রন কতটুকু তাকে দিতে হবে, মানে ওরা প্যারেন্টারের যে দিব আমি 500 মিলিগ্রাম দিব না 1 গ্রাম দিব, আমি এখন একটা দিলেই হবে না, 2টা দেওয়া লাগবে না 3টা দেওয়া লাগবে, এটার মাধ্যমে বুঝতে পারবো, ঠিক আছে? এটা না আসার সম্ভাবনাই বেশি। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে আমি অলরেডি একটা রিডিং দিয়ে রাখবেন, ইন্ডিকেশন এগুলো আর বলতেছি না। আমি 3 দিনের মধ্যে এক্সপেক্ট করতেছি, যে দেখেন 9টা আছে, ইমপ্রুভমেন্ট ইজ এক্সপেক্টেড আফটার 3 ডেজ, ঠিক আছে? ড্রব্যাকস গুলো কি কি? প্রিম্যাচুর লেবার স্টার্ট হতে পারে। আচ্ছা, ইম্পর্টেন্ট না। চলে আসেন, এটা শেষ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া শেষ আমাদের। চলে আসেন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়? দেয়ার ইজ হলো কি ডিঅ্যারেঞ্জমেন্ট ইন রেড সেল ম্যাচুরেশন উইথ দ্য প্রোডাকশন ইন বোন ম্যারো অফ অ্যাবনর্মাল প্রিকারসর নোন এজ মেগালোব্লাস্ট ডিউ টু ইম্পেয়ার ডিএনএ সিনথেসিস। এখানে মোট কথা হলো কি ডিএনএ সিনথেসিস ইম্পেয়ারমেন্ট, আমার হলো কি মেগালোব্লাস্ট তৈরি হয়ে যেতেছে, মানে ভিটামিন B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি। আমার মেগালোব্লাস্টিক এনিমিয়া মানে 2টা ডেফিসিয়েন্সি, একটা হলো B12 এবং ফোলেট ডেফিসিয়েন্সি। আমি এখন আপনাকে গ্রস বলে দিতেছি, আপনি ভিতরে পড়লে এগুলো পাবেন। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এবং ফোলেট। ভিটামিন B12টা একদম শুধুমাত্র হলো কি আমার এনিম্যাল সোর্স। প্রেগনেন্সিতে কিন্তু ওভারঅল আমার ডেফিসিয়েন্সিটা মেইনলি হয় ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। বেশি যে ডেফিসিয়েন্সিটা হয় সেটা হলো কি আমার ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়ে থাকে, ঠিক আছে? এখানে কিছু কথা আছে, এগুলো লাগবে আপু। মানে ভিটামিন B12টা দেখেন ফার্স্ট বাউন্ড হলে ইন্ট্রিনসিক ফ্যাক্টর উইথ সিক্রেটেড বাই দ্য গ্যাস্ট্রিক প্যারাটাল সেল, এগুলো আপনারা জিআইটি তে পাবেন, কিন্তু তারপর আপনি এখানে একবার পড়বেন। হ্যাঁ, এই যে ভিটামিন B12টা কিন্তু গ্যাস্ট্রিক প্যারাটাল স্টোমাকের প্যারাটাল সেলের সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাউন্ড করে কাজ করে, এবং এটা অ্যাবজর্পশন করতে হয় ডিস্টাল আইলিয়ামে, ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু দাগায় রাখেন। আর আয়রনটা কোথাও হয় ডিউটেনাম এন্ড প্রক্সিমাল জেজুনামে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া প্রেগনেন্সি ইজ অলমোস্ট অলওয়েজ ডিউ টু ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যেটা আমি আপনাকে বললাম। তো কতটুকু আমার নন প্রেগনেন্টের 2 মাইক্রোগ্রাম ফোলিক অ্যাসিড ভিটামিন B12 লাগে, আর ডিউরিং প্রেগনেন্সিতে 3 মাইক্রোগ্রাম ডেইলি দরকার। আচ্ছা, ডেইলি কতটুকু এটা দরকার ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কোনটা দেখেন, এই যে 2 উইকস লেটার, দেখেন একটা লাইন পাইছেন, 2 উইকস লেটার দেয়ার ইজ হাইপারসেপ, মানে ধরেন আপনার ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যদি আমরা ধরেন আপনি কোনো ফোলিক অ্যাসিড নিচ্ছেন না প্রেগনেন্সিতে, ঠিক আছে? একটা প্রেগনেন্ট মহিলা, সে কোনো ফোলিক অ্যাসিড নিতেছে না, এখন আপনার তো স্টোরে তো কিছু ফোলিক অ্যাসিড আছে, সেটাতে কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত যায়। 6 সপ্তাহ পরে নর্মালি বলা হয় যে আপনার ফোলিক ডেফিসিয়েন্সি নর্মালি হয়ে যায়। তখন স্টোরে আপনি কি হবে, ধরেন ফোলিক অ্যাসিড নেওয়া হতেছে না, 2 সপ্তাহ পরে তার হাইপার সেগমেন্টের নিউট্রোফিল হয়ে যাবে। এবং 17 সপ্তাহ পরে, দেখবেন এটাকে ভেরি ইম্পর্টেন্ট, 17 সপ্তাহ পরে আরবিসি ফোলেট লেভেলস ড্রপ করবে এন্ড দেন মেগালোব্লাস্টিক বোন ম্যারো ডেভেলপ করবে। ধরেই যে একদম মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়ে যাবে ফোলিক অ্যাসিড না খেলে, তা কিন্তু না। 6 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমাদের ফোলিক অ্যাসিডটা ধরে রাখে, 6 সপ্তাহ পর্যন্ত আমাদের স্টোর ফুলফিল থাকে। হ্যাঁ, এছাড়া তো ভেজিটেবল বা অন্যান্য জিনিস থেকে, খাবার থেকে আমরা ফোলিক অ্যাসিড পাইতেছি, কিন্তু তারপর যদি ফোলিক অ্যাসিড অ্যাডিকুয়েট না আসে 6 সপ্তাহের মধ্যে, তাহলে 2 সপ্তাহ পরে হাইপারসেগমেন্টেড নিউট্রোফিল হয়ে যায়। কিন্তু মেগালোব্লাস্ট বোন ম্যারোতে আসতে কিন্তু 17 সপ্তাহ সময় লাগে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, লাস্ট লাইনটা দেখেন, 1 milligram of folic acid is sufficient to prevent and treat folate deficiency. Common causes of vitamin B12 deficiency.
আচ্ছা, ভিটামিন বি12টা আমি কি বলছিলাম যে স্টমাকের ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ দ্য ক্যাসেল যে সেটার সাথে আমার বাইন্ড করতেছে এবং কি করতেছে আমার এটা প্যারাটাল সেলের ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ দ্য ক্যাসেলের সাথে এবং অ্যাবজর্পশন হচ্ছে ডিস্টাল আইলিয়ামে। এখন যদি আমার স্টমাকের গ্যাস্ট্রেক্টমি হয়ে যায় মানে স্টমাক কেটে ফেলে দেয় তাহলে আমার তো ভিটামিন বি12 অ্যাবজর্পশনের সমস্যা হবে। আবার হলে কি আপনার যদি ডিস্টাল আইলিয়ামটা যদি আমার আইলিয়াল বাইপাস করে ফেলে তাহলেও সমস্যা হবে। এছাড়া আমার ক্রোনস ডিজিজ হইলো তখনও কিন্তু সমস্যা হবে। কিছু ড্রাগসের কারণে আমার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, যেমন কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপশনস, মেটফর্মিন, প্রোটন পাম্প ইনহিবিটরস। এছাড়া হেলিকোব্যাক্টার পাইলোরি নামগুলো আমরা পড়বো, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। অ্যাডিসোনিয়ান পার্নেসিয়াস এনিমিয়া একটু জেনে রাখবো আমরা জিনিসটা কি। এটা হলো কি ল্যাক অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন বি12 ডিউ টু ল্যাক অফ ইন্টেন্সিভ ফ্যাক্টর। ইন্টেন্সিভ ফ্যাক্টর না থাকার ওই যে প্যারাটাল সেল ইন্টেন্সিভ ফ্যাক্টর এটাই নাই, তাহলে তো আমার এটা কি হবে, অ্যাবজর্পশন হবে না ভিটামিন বি12টা। অ্যাবজর্পশন না হলে যেই এনিমিয়াটা হবে এটার নাম হলো এডিসোনিয়ান পার্নেসিয়াস এনিমিয়া, ঠিক আছে। এটা নর্মালি 40 বছরের পরে হয়ে থাকে। আচ্ছা, কোবোলামিন অ্যাবজর্পশনের জন্য কি কি জিনিস লাগে ওই যে বলছিলাম আগেই, ইন্টেন্সিভ নামগুলো একটু জেনে রাখবেন, ঠিক আছে। ইনট্যাক্ট একটা আলিয়াম লাগবে, ইম্পর্টেন্ট কিন্তু। ইন্টেন্সিভ ফ্যাক্টর গ্যাস্ট্রিক প্যারাটাল সেল থেকে প্যানক্রিয়াটিক প্রোটিয়েজ লাগবে, ঠিক আছে, নামগুলো জেনে রাখবো। আচ্ছা, আমার হলে গিয়ে একটা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে 100 মাইক্রোগ্রামের ইনজেকশন দিতে হয়, সাবকিউটেনিয়াস লতা আইএম। আচ্ছা, ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে কেন হয় প্রেগন্যান্সিতে এটা একটু রিডিং করে রাখবো কেন হইতেছে। হ্যাঁ, ইনএডিকুয়েট ইনটেক, ইনক্রিজ ডিমান্ড, ডিমিনিশড অ্যাবজর্পশন, অ্যাবনর্মাল ডিমান্ড, হ্যাঁ অ্যাবনর্মাল ডিমান্ড, তারপর ফেইলিওর অফ ইউটিলাইজেশন, এগুলো একটু পড়বো। আচ্ছা, এখন হলো একটু পড়বো না, ভালো মতো একবার রিডিং দিয়ে রাখবো কারণ এইখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, কিন্তু কজেস গুলো একটু রিডিং দিয়ে রাখবো। ইম্পর্টেন্ট কোনটা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, কার এনিমিয়াতে কি হয়, মনে করেন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া একটা পেশেন্টের, আপনি তাকে মাল্টিপল বার আয়রন থেরাপি দিয়ে দিয়েছেন অলরেডি, ওরাল প্যারেন্টারাল বিভিন্ন ভাবে, কিন্তু আমার এই কোনোভাবেই কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না, মাল্টিপল বার দেওয়ার পরে ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন আমাকে সাসপেক্ট করতে হবে এটা মেগালোব্লাস্টিক এনিমিয়া। দেখা যায় ফলিক অ্যাসিড দিলেই কিন্তু ইমপ্রুভমেন্ট হয়ে যায়। এখন হলে কি আমার কি দেখেন কি কথাটা বলছে, when the anemia fails to improve with iron therapy, addition of folic acid should be tried before proceeding for a detailed investigation। কথাটা বুঝছেন তো, আমি কয়েকবার আয়রন থেরাপি দিলাম কিন্তু হলে কি আমার কাজ হচ্ছে না, একবার দুইবার দিলাম কাজ হচ্ছে না, তখন আমি কি করব, এডিশনাল ফলিক অ্যাসিড অ্যাড করে আগে দেখবো যে ফলিক অ্যাসিড দেওয়ার সাথে সাথে আমার আয়রন এটা ভালো হয়ে যাচ্ছে কিনা, হিমোগ্লোবিন লেভেল আপগ্রেড করছে কিনা। যদি হিমোগ্লোবিন লেভেল আপগ্রেড করে তাহলে ফার্দার ইনভেস্টিগেশন দরকার নাই, কারণ পিবিএফ, হিমোগ্লোবিন, ইলেকট্রোফরেসিস এগুলো অনেক কস্টলি, বিশেষ করে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস অনেক কস্টলি। ধরেই আমার হিমোগ্লোবিন কম, আমি তাকে এতগুলো ইনভেস্টিগেশন কিন্তু দিতে পারি না। আগে আমি আয়রন থেরাপিতে ভালো হলো না, আমি তাকে ফলিক অ্যাসিড দিয়ে দেখবো, যদি ফলিক অ্যাসিড ইমপ্রুভ হয় আমি বুঝে ফেলবো যেটা মেগালোব্লাস্টিক এনিমিয়া ছিল, ঠিক আছে। এই জিনিসটা ক্লিয়ার তো, এবার আপনাদের পরীক্ষা কিন্তু এই জিনিসটা আসছে, এই জিনিসটা আসছে, অনেকে থ্যালাসেমিয়া দিয়ে আসছে, এই জন্য আমি বলতেছি থ্যালাসেমিয়া দিলে হবে না। এই যে হোমোসিস্টেন মিথিওনিন এখান থেকে কোশ্চেন আসছিল একবার পরীক্ষায়, হ্যাঁ এটা একটু আমি আপনাদের বলে দিব এখন। আমার বাবু কাঁদতেছে, আরে দরজা চাপা দাও। বাবা কই, বাবা কাছে যাও। তুমি যাও বাবু কাছে, মায়া। আচ্ছা, এখন হলো এই জিনিসটা একটু আমি আপনাদের বুঝাই দিই, হ্যাঁ এই জিনিসটা সহজ আছে, এখানে অনেক কঠিন করে লেখা, আমি আপনাদের একটু সহজ করে বলে দিচ্ছি। এই যে হেমোসিডিন মিথিওনিনের জিনিসটা এখানে দেখলে আপনার মাথা ঘুরাবে, কিন্তু আমি যেভাবে বলে দিব আপনি আর ভুলবেন না। বেশিক্ষণ পড়ানোই আসলে ডিফিকাল্ট, দেখছেন বাচ্চা কান্না শুরু করে দিচ্ছে। আচ্ছা দেখি অ্যাটলিস্ট আয়রন এনিমিয়াটা শেষ করে দিই, হ্যাঁ। একটু লিখে ফেলেন, এটা একটু লিখেন খাতাতে, আমি দেখাই দিই এখানে কি বুঝাতে চাইছে।
দেখেন মিথাইল ম্যালোনেট থেকে আমার ভিটামিন B12 এর মাধ্যমে সাকসিনাইল কো হয়, আর হোমোসিস্টিন এন্ড ফোলেটের সাহায্যে একসাথে থাকে, যারা মিলে ভিটামিন B12 এর সাহায্যেই হলে কি মিথিওনিন হয়। এখন মনে করেন B12 ডেফিসিয়েন্সি না ফোলেট ডেফিসিয়েন্সি, আমি কিভাবে বুঝবো? আমার কথা বুঝেন, মেগালোব্লাস্টিক এনিমিয়া মানে যে কোনো দুইটার একটা ডেফিসিয়েন্সি হয়েছে, তাই না? হয় B12 ডেফিসিয়েন্সি নাহলে ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়েছে, কিন্তু কোন জিনিসের ডেফিসিয়েন্সি হয়েছে এটা কিভাবে বুঝবো? হোমোসিস্টিন, মিথাইল ম্যালোনেট, ফোলেট। এখন দেখেন B12 ডেফিসিয়েন্সি, মনে করেন B12টা নাই, B12 যদি না থাকে, দেখেন B12 যদি না থাকে তাহলে আমার মিথাইল ম্যালোনেট থেকে সাকসিনাইল কোয়ে কি হবে? হবে না, তাই না? এখান থেকে এটা হইতেছে না তো আর, তাহলে মিথাইল ম্যালোনেটই রয়ে যেতেছে, তাহলে আমার বডিতে মিথাইল ম্যালোনেট কি হবে? বেড়ে যাবে। B12 ডেফিসিয়েন্সিতে মিথাইল ম্যালোনেট বেশি, ঠিক আছে? তারপর হলে কি আমার এখানে ভিটামিন B12 নাই, তাহলে হোমোসিস্টিন আর ফোলেটের মাধ্যমে যে আমার মিথিওনিন হইতেছে এটা কি বেড়ে হবে? হবে না। তাহলে কি হবে? হোমোসিস্টিনই রয়ে যাবে, ফোলেটই রয়ে যাবে। তাহলে আমার হোমোসিস্টিনও বেশি, ফোলেটও বেশি, তার মানে সবকিছু বেশি। মনে রাখবেন আমার হোমোসিস্টিন, মিথাইল ম্যালোনেট, ফোলেট সব বেশি ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে। আর ফোলেট ডেফিসিয়েন্সি যদি হয়, শুধু ফোলেট নাই, B12 আছে, তাহলে B12 তাহলে মিথাইল ম্যালোনেট থেকে তো সাকসিনাইল কোয়ে হবে, কিন্তু আমার ফোলেট নাই দেখে হোমোসিস্টিন থেকে কিন্তু আর মিথিওনিন হবে না। তাহলে আমার হোমোসিস্টিন কি হবে? হোমোসিস্টিন থেকে মিথিওনিন হবে না, তাহলে হোমোসিস্টিন রয়ে যেতেছে, তাহলে হোমোসিস্টিনের পরিমাণ বাড়তেছে। আর মিথাইল ম্যালোনেট থেকে কিন্তু আমার আর ফোলেট ডিফিসিয়েন্সি হয়েছে, তাই না? হ্যাঁ, ফোলেট ডিফিসিয়েন্সি হইতেছে, আর মিথাইল ম্যালোনেটটা কি হইতেছে? নর্মাল থাকতেছে। মানে ফোলেট ডেফিসিয়েন্সিতে তো আমার এই সাইডে কোনো হাত নাই, B12 তার আছেই, ঠিক আছে? মিথাইল ম্যালোনেট যা ছিল তার যতটুকু সাকসিনাইল কো হওয়ার সে হইতেছে, যতটুকু মিথাইল ম্যালোনেট থাকার সে হইতেছে, এটার উপর আমার কোনো সমস্যা হইতেছে না, কারণ এই সাইডে তো আমার ফোলেটের কোনো ডেফিসিয়েন্সি নাই, এই সাইডে আমার ফোলেট ডেফিসিয়েন্সি। এখন ফোলেট ডেফিসিয়েন্সি হয়েছে, তাহলে ফোলেট যদি না থাকে তাহলে হোমোসিস্টিন থেকে তো মিথিওনিন হবেই না। তাহলে হোমোসিস্টিন থেকে যদি মিথিওনিন না হয় তাহলে তো শুধু হোমোসিস্টিনে রয়ে যাবে, তাহলে হোমোসিস্টিনের পরিমাণ বাড়তেছে, কিন্তু এই সাইডে তো ফোলেট নাই, তাহলে মিথাইল ম্যালোনেট থাকবে, এটা তো নর্মালি থাকবে, এটাতে কোনো চেঞ্জ হবে না। এই জিনিসটা বুঝছেন কিনা? এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমি হলে কি, যখন আমি একটা মেগালোব্লাস্টিক এনিমিয়া কি কারণে হচ্ছে, আমাকে ভিটামিন B12 আছে অথবা ফোলেট আছে করবো, নাকি কি পরীক্ষা করবো? মেইনলি আমরা করি কি, হোমোসিস্টিন এবং মিথাইল ম্যালোনেট করি। হোমোসিস্টিন এবং মিথাইল ম্যালোনেট এবং ফোলেট এই তিনটেই বেশি থাকবে হলে কি আমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সিতে, আর মিথাইল ম্যালোনেটটা নর্মাল থাকবে, কিন্তু হোমোসিস্টিনটা বেশি থাকবে যদি থাকে, তাহলে এটা ফোলেট ডেফিসিয়েন্সি। বুঝছেন কিনা বলেন, নাহলে আমি আবার বলবো। ভেরি ইজি, কিন্তু এই চারটা মাথায় থাকলে আপনি বুঝে ফেলবেন। বুঝছেন কিনা একটু জানান। অনলি হোমোসিস্টিন বাড়লে ফোলেট ডেফিসিয়েন্সি, ঠিক আছে? শুধু যদি হোমোসিস্টিন বাড়ে তাহলে ফোলেট ডেফিসিয়েন্সি, আর সাথে যদি হোমোসিস্টিন মিথাইল ম্যালোনেট দুইটাই বাড়ে তাহলে হলো কি আমার ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। বুঝছেন? এখানে এত কঠিন করে লিখছে বোঝা যায় না, কিন্তু এখন যে আমি বুঝিয়ে দিচ্ছি এখন আর ভুলবেন না। এখানে একটা লাইন আছে লাস্টের দিকে, দেখেন, ইউরিনারি এক্সক্রিশন অফ ফরমানিন গ্লুটামিক অ্যাসিড হ্যাজ বিন ইউজড টু ডায়াগনোজ ফোলেট ডেফিসিয়েন্সি। এটা একটু ডাক দিয়ে রাখেন। আচ্ছা, এক্সামিনেশন আমি কি কি পাবো এগুলো একটু জেনে রাখবেন, এতটা ইম্পর্টেন্ট না এখানে। আচ্ছা, হেমাটোলজিক্যাল এক্সামিনেশন এন্ড আদার ব্লাড ভ্যালু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে 3টা স্টার দেন। কি কি থাকে? আমার হিমোগ্লোবিন লেভেল বিলো 10 থাকবে, খুব ইম্পর্টেন্ট, একদম মুখস্থ থাকতে হবে এই জিনিসগুলা। এই যে দেখেন PBF এর মধ্যে আমি 5টা জিনিসের যে কোনো 2টা জিনিস থাকলে আমি তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলবো। 5টা জিনিস, একদম 5টা জিনিস মনে রাখতে হবে। একটা হলো হাইপার সেগমেন্টেশন, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল। কয়টা সেগমেন্ট হয়? হোমোসিস্টিনে কি B12 লাগে না? B12 লাগবে না কেন আপু? কিন্তু হোমোসিস্টিনে B12 লাগবে না মানে বুঝি নাই। হোমোসিস্টিনের সাথে ফোলেটের থাকতে হবে, শুধু B12 তাকে মিথিওনিন করতে পারবে না, বুঝছেন?
এখানে ফোলেটেরও সাহায্য লাগবে, মানে ফোলিক অ্যাসিডের সাহায্য লাগবে, কিন্তু মিথাইল ম্যালোনেট হতে সাকসিনাল কোয়ে হইতে শুধু B12 লাগবে, এখানে ফোলিক অ্যাসিডের কোনো রোল নাই। ফোলিক অ্যাসিড শুধু B12 দিয়ে হবে না, হোমোসিস্টিনে দুইটাই লাগবে, B12 লাগবে, ফোলেটও লাগবে। ফোলেট না থাকলে তো সে হোমোসিস্টিন থেকে মিথিওনিন হতে পারতেছে না, সো ব্লাডে হোমোসিস্টিনের পরিমাণ বেশি থাকতেছে, বুঝছেন? আরেকটা কি বললাম, আচ্ছা হেমাটোলজি ভেরি ইম্পর্টেন্ট। হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল হবে, হাইপার সেগমেন্টেড নিউট্রোফিল মানে 5টা সেগমেন্ট হবে, 5টা লোবে ভাগ হবে নিউট্রোফিলটা। আর ম্যাক্রোসাইটিক অ্যানাইসোসাইটোসিস পাবো, জায়ান্ট পলিমর্ফ, মেগালোব্লাস্ট, হাওয়াল জেলি বডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাওয়াল জেলি বডি কোথায় পাওয়া যায় এটাও পরীক্ষার কোশ্চেন এফসিপিএস এর, ঠিক আছে? এবং এই 5টার মধ্যে যে কোনো 2টা থাকলে আমি তাকে বলবো হইতেছে কি, 5টার মধ্যে যে কোনো 2টা থাকলে আমি তাকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া বলবো। এমসিবিটা বেশি থাকবে, এমসিএসটা হাই থাকবে, এমসিএসসি নর্মাল। আমি থেকে আগেও পড়ায় ফেলছি যেগুলা। লিউকোপেনিয়া থাকতে পারে, রেড সেল ফোলেটটা হলে গিয়ে বিলো এত থাকবে, B12টা কম থাকবে, সেরাম B90 কম থাকবে, সেরাম বিলিরুবিন মেবি রেজড। আচ্ছা হেমাটোলজিক্যাল ইন্ডিসেস গুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা জানি যে ফোলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, কমপ্লিকেশনটা পড়তে হবে। একটু একটা স্টার দিয়ে রাখেন। আচ্ছা প্রোফাইলিটিক থেরাপি দিতে হবে, তাই না? প্রোফাইলিটিক থেরাপিতে ফোলিক অ্যাসিড একটা করে কিন্তু খাওয়াইতে হবে। হ্যাঁ দেখা যায় আমাদের নর্মালি প্রোফাইলিটিক থেরাপি দিতে হয়, কিন্তু যাদের ক্ষেত্রে হলে গিয়ে আপনার নিউরাল টিউব ডিফেক্ট, এমন আপনাকে বলবে যে আমার একটা বাচ্চার আগে আমার ডাউন সিনড্রোম আছে, এরকম যদি কেউ এসে বলে তখন তাকে অবশ্যই কিন্তু প্রি কনসেপশনাল কাউন্সেলিং এ মিনিমাম তার কনসেপশনের 1 মাস আগে থেকেই হ্যাঁ শুরু করে দিতে হবে ফোলিক অ্যাসিড। এবং বাচ্চা পেটে আসার পরেও 3 মাস পর্যন্ত 12 উইকস পর্যন্ত মানে 12 সপ্তাহ পর্যন্ত অবশ্যই তাকে ফোলিক অ্যাসিড নিতে হবে, এই কথাটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাইকে কিন্তু আপনার প্রেগনেন্সির আগেই ফোলিক অ্যাসিড খাওয়াইতে হবে না। কাদের খাওয়াইতে হবে, কেউ যদি এরকম হিস্ট্রি দেয় যে তার আগের বাচ্চারা ডাউন সিনড্রোম বা কোনো নিউরাল টিউব ডিফেক্ট আছে তাকে মেনলি দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা ফোলিক অ্যাসিডের সাথে 100 মিলিগ্রাম করে দিব, অ্যাসকর্বিক অ্যাসিডও দিব, ঠিক আছে? ডাইমরফিক এনিমিয়াটা দেখেন, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ এনিমিয়া মেড উইথ ইন দ্য ট্রপিক্স। এটা একটু দাগ দেন, কারণ এনিমিয়া ডাইমরফিক মানে কি 2টা এনিমিয়া একসাথে। নর্মালি কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি একলা আসে না, ম্যাক্সিমাম সময় ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি নিয়ে আসে, ওই জিনিসটা এটা বলছে, ঠিক আছে? এটা একটুখানি একটু ফার্স্ট লাইনটা বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো একবার একটু রিডিং মেরে রেখেন। অ্যাপ্লাস্টিক এনিমিয়াটাও মোটামুটি এত বেশি ইম্পর্টেন্ট না, 2-3টা লাইন এখান থেকে লাগবে। অটোজোমাল রেসেসিভ ইনহেরিটেন্স, এটা নিচে একটা দাগ দেন। কোন কোনটা অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে আসলে কি, অ্যাপ্লাস্টিক এনিমিয়াতে আসলে কি হইতেছে, এটা হলো কি 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 ড্রাগের মাধ্যমে হয়, ফিনাইল বিউটাজন, ফিনাইট্রন অর অ্যালকালাইটিং কেমোথেরাপিউটিক এজেন্টের মাধ্যমে। এই 3টা জিনিসকে দান দেন, আর এখানে কমপ্লিকেশন লাগবে না। পরীক্ষার জন্য আপনার ইম্পর্টেন্ট এখানে কোনটা আমি বলি, ম্যানেজমেন্টের মধ্যে দেখেন এই যে ম্যানেজমেন্ট আমরা কি কি দিই নরমালি, এই যে গ্র্যানুলোসাইট ট্রান্সফিউশন টু কমব্যাট ইনফেকশন এন্ড প্লাটিলেট ট্রান্সফিউশন টু কন্ট্রোল হেমোরেজ। এই গ্র্যানুলোসাইট এই নীল লাইনটা বলছে না, নীল লাইন গুলো বাদ দিবে না, যতই আনইম্পর্টেন্ট টপিক হোক না কেন সেটারও নীল লাইন গুলো পড়ে রাখবেন, এটাকে একটু দাগ দেন। হ্যাঁ আর নীল লাইন গুলো একটুখানি রিডিং মেরে দিন, অতটা ইম্পর্টেন্ট না। ড্রাগ ইন্ডিউসড হেমোলাইটিক এনিমিয়া, এই লাইনটা এটাকে স্টার্ট দেন, এটা একটু পড়বেন, কোন কোন ড্রাগের মাধ্যমে হেমোলাইটিক এনিমিয়া হতে পারে, এই ড্রাগগুলোর নাম পড়বেন। নাইট্রোফিরান্টন ধরেই যে আপনি আমরা দিয়ে দিই খালি, হ্যাঁ আপনি ইউটিআই নিয়ে আসছেন, ইয়ে খেয়ে ফেলেন, ওফুরানেসার খেয়ে ফেলেন, ইন্ট্রোনেসার খেয়ে ফেলেন, দেখেন নাইট্রোফিরান্টন, সালফোনামাইড, এগুলা কিন্তু ড্রাগ ইন্ডিউসড হেমোলাইটিক এনিমিয়া হয়ে যায়। সো আসলে এরকম করে আসলে দেওয়া উচিত, আর চিন্তা করে দেওয়া উচিত। মোস্ট কমন কনজেনিটাল ইরেথ্রাইটিস বি আসতে পারে, ইরেথ্রোসাইট এনজাইমেটিক ডিফেক্ট কোনটার মাধ্যমে হয়, যদি বলে যে আমার একটা কনজেনিট হেমোলাইটিক এনিমিয়া কোনো একটা এনজাইমের ডিফেক্টে হইতে পারে, সেটা কিন্তু গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস, ভেরি ইম্পর্টেন্ট, এসবি আসছিল এটা কোনবার জন্য, এটা একটা এক্স লিঙ্ক ডিসঅর্ডার, ঠিক আছে? এখানের মধ্যে কমপ্লিকেশন গুলো একটু জেনে রাখতে পারেন। হিমোগ্লোবিনে প্যাথিসে চলে আসেন, ইম্পর্টেন্ট। আচ্ছা এইখান থেকে আচ্ছা এগুলো পরে প্রবলেম, হিমোগ্লোবিন এখানে সিকল সেল চলে আসেন। সিকল সেলটা একটু দেখাই দিয়ে বলে দিই আপনাদের, সিকল সেলে কয়েকটা লাইন লাগবে। তো সিকল সেলের মধ্যে দেখেন এসবিএ তে এই যে লাইন, এই প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, দেখেন পয়েন্ট মিউটেশন হয় ইন দা বিটা গ্লোবিন জিন অন হলে গিয়ে ক্রোমোজোম 11, এটাকে একটু দাগ দেন, ইম্পর্টেন্ট। ক্রোমোজোম 11-এ পয়েন্ট মিউটেশন হয়। হ্যাঁ একটু দেখায় আপনাদের হিমোগ্লোবিনটা আসলে কি, হিমোগ্লোবিনটা তো আসলে
আমার কি হয় এখানে আমাদের চেইন থাকে তাই না, এখানে মধ্যে কি হয় মানে সিকেল সেল হিমোগ্লোবিনোপ্যাথিস, এখানে মধ্যে আসলে কি হয় বিটা গ্লোবিন চেইন, যে আলফা চেইন আর বিটা চেইন, একটা হিমোগ্লোবিনটা আলফা চেইন থাকে, একটা হলো বিটা চেইন থাকে, ঠিক আছে। এই বিটা চেইনের মধ্যে আমার হলো ক্রোমোজোম 11 এর মধ্যে পন্ট মেডিসন হয়ে যায়, তখন সিকেল সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। এখানে মধ্যে মেইনলি হয় কি যে আমার যে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স, ওইখানের মধ্যে যেখানে মানে হয় গ্লুটামিক অ্যাসিড হওয়ার কথা, ঠিক আছে, সরি গ্লুটামিক অ্যাসিড হওয়ার কথা, সেখানে মধ্যে ভ্যালিন হয়ে যাবে কত নম্বরে, এটা 6 নম্বরে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন হয়ে যাবে, তখন হলে গিয়ে আমার কি এই যে একটা মিস্টেক হলো, ওই মিস্টেকের কারণে কিন্তু সিকেল সেল এনিমিয়া হয়ে যায়। এটা কোথায়, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যে গ্লুটামিক অ্যাসিড থেকে ভ্যালিন হয়ে যায়, তখনই হলে কি আমার সিকেল সেল ডিজিজ হতে পারে। হোয়াট ইজ সিকেল সেল ডিজিজ, কি হয় আমার নর্মালি হিমোগ্লোবিন গুলো এরকম সুন্দর গোল 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 থাকে, ঠিক আছে, কিন্তু যখনই সিকেল সেল হয় তখন হিমোগ্লোবিন গুলো এরকম ক্রিসেন্টিক শেপ হয়ে যায়, ক্রিসেন্টিক শেপ, ঠিক আছে, চাঁদের মতো বা সিকেল শেপ বা ক্রিসেন্টিক শেপ। এই যে ক্রিসেন্টিক শেপ হয়ে গেল হিমোগ্লোবিন গুলা, তখন কি হয় এগুলো হলো কি আপনার একটা ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যখন যেতে থাকে, তখন হলে কি তারা কি করে আপনার গোল গোল গুলোতে কি হয় যে আরবিসির কিন্তু কিছু নিয়ম আছে, আরবিসি গুলো যখন যায় তখন তারা ওই যে কিভাবে যায় ব্লাডের মধ্যে দিয়ে কিছু নিয়ম আছে না, যে তারা কিন্তু এরকম গায়ে ঘেসে এরকম একসাথে অক্লুশন হয় না, ঠিক আছে, তারা এখন একসাথে অক্লুশন হলে তো এটা তাদের ইয়ার মধ্যে পড়ে না, প্লাস হলে তারা স্কিউজ যেতে পারে, কিছু জিনিস আছে যেগুলো এই ক্রিসেন্ট শেপের কারণে নষ্ট হয়ে যায় আরবিসির ওই জিনিসটা, তখন কি হয় তারা এরকম ব্লাডটাকে এরকম মানে এই একসাথে লেগে এই জায়গার মধ্যে হলে আপনার ক্লটের মতো তৈরি করে ফেলে, মানে ব্লক করে ফেলে এই জায়গাকে, ঠিক আছে, তখন হলে স্ট্রোক হইতে পারে। তারপর হলে আরবিসি যে আপনার 120 দিন বাঁচার কথা, এই আরবিসি গুলো ক্রিসেন্ট শেপ হওয়ার জন্য মাত্র 5 থেকে 10 দিনের মধ্যেই মরে যায়, ঠিক আছে, 5 থেকে 10 দিন পর তাহলে কি হবে আপনার ব্লাড সেল কমে যেতেছে, ব্লাড সেল নষ্ট হয়ে যেতেছে, যেটা 120 দিন থাকার কথা, তাহলে সিভিয়ারলি এনিমিক হয়ে যাবে পেশেন্ট। এই জিনিসটাই সিকেল সেল এনিমিয়া ক্ষেত্রে হয়, এটা কি আপনারা বুঝছেন একটু জানাবেন। এখন আরেকটা আছে হিমোগ্লোবিন সি ডিজিজ, হিমোগ্লোবিন সি ডিজিজ যেটা, সেটা কিন্তু হিমোগ্লোবিনের আরেকটা প্রবলেম, কিন্তু ওইটাতে কি হয় আমার এই সেম জিনিস 6 নাম্বার ইয়াতে, এই 6 নাম্বারেই ভ্যালিন হয়েছে না, ভ্যালিন না হয় এখানে হয় লাইসিন, লাইসিন হলেই এটা হয়ে যায় হিমোগ্লোবিন সি ডিজিজ, আর যদি ভ্যালিন হয় তাহলেই হয়ে যায় সিকেল সেল এনিমিয়া। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট, একটু এই লাইনগুলো শুধু দাঁড়া রাখেন, যে লাইনগুলো বলতেছি, আর এগুলো একটু ভিতরে পড়বেন, ঠিক আছে, ডায়াগনোসিস ইফেক্টস অফ ডিজিজ এগুলো একটু পড়বেন। দেয়ার ইজ এ চান্স অফ সিকেল সেল ক্রাইসিস, এটা দেখেন, এটা দেখেন, সিকেল সেল ক্রাইসিস হইতে পারে কিন্তু কখন, লাস্ট ট্রাইমেস্টারে 2 টাইপের ক্রাইসিস হয়, একটা হলো হেমোলাইটিক ক্রাইসিস, একটা হলো পেইনফুল ক্রাইসিস। আচ্ছা বুঝতেছেন তো হেমোলাইটিক ক্রাইসিসটা কি, ডিউ টু হেমোলাইসিস এন্ড র্যাপিডলি ডেভেলপিং এনিমিয়া অ্যালং উইথ জন্ডিস, এটা তো আর বুঝতেছি আমি, হেমোলাইসিস হইতেছে, হেমোলাইসিস হলো জন্ডিস হবে বিলিরুবিন হয়ে। আর এটা হলো পেইনফুল ক্রাইসিস, পেইনফুল ক্রাইসিসটা কি, এই যে আমি বলছিলাম যে আমার সিকেল সেল ক্রিসেন্টিক শেপের হয়ে যেতেছে, তারা হলে কি আপনার কি করতেছে বিভিন্ন মানে ভেসেলকে বা ক্যাপিলারি গুলাকে অক্লুশন করে ফেলতেছে, ভ্যাসো অক্লুশন হয়ে যেতেছে, যে কারণে কি হচ্ছে বোনসের মতো অস্টিও নেক্রোসিস হইতেছে, একদম বোনস নষ্ট হয়ে যেতেছে, ভেঙে ভেঙে যেতেছে, তখন কি হবে পেইন হবে, প্রচন্ড বোন পেইন থাকবে, কিডনিতে রেনাল মেডুলাতে গিয়ে দেখা যাবে যে অক্লুশন হয়ে গেছে, হেপাটোস্প্লেনোমেগালি, কোলিলিথিয়াসিস, লাংসে ইনফ্রাকশন হয়ে যাবে, হার্ট ফেলিউর হয়ে যাবে, নিউরোলজিকে স্ট্রোক হয়ে যাবে, হ্যাঁ ওখানে কি অক্লুশন হয়ে গেল, আমার স্ট্রোক হয়ে গেল, ব্রেনের কোনো ভেসেলে অক্লুশন হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, সিজার হয়ে গেল, হ্যাঁ এগুলো হবে ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু রাউন্ড ইয়ে দিয়ে রাখেন। আচ্ছা এখন ব্যথা হলে প্যারাসিটামল দিই আমরা নর্মালি 12 থেকে 28 সপ্তাহে, ঠিক আছে, ব্যথার জন্য আর তেমন কিছু দেওয়া যাবে না, এমনি নর্মালি আর কিছু দেই না আমরা, আর বেশি আয়রন কম হইলে আমরা ইয়ে দিব, কি বলে ব্লাড দিতে পারি, হ্যাঁ। এছাড়া ফোলিক অ্যাসিড দিব, আয়রন সাপ্লিমেন্টেশন দিতে পারি অনলি ইন প্রুভেন কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি, আয়রন সাপ্লিমেন্ট দেওয়া হয় না, ফোলিক অ্যাসিড প্রোফাইটিক্যালি দেওয়া হয়, এবং যদি দেখা যায় খুব বেশি এনিমিক তাহলে ব্লাড ট্রান্সফিউশন করবো, ঠিক আছে, আয়রন দিব না আমরা, ফোলিক অ্যাসিড দিব, ব্লাড ট্রান্সফিউশন করবো। নর্মালি যদি পেশেন্টটা আপনার এমনি সিকেল সেল ডিজিজ যদি সে প্রেগনেন্ট না হয় তাহলে হাইড্রোক্সি ইউরিয়া হলো কি ড্রাগ অফ চয়েস, হাইড্রোক্সি ইউরিয়া, কিন্তু প্রেগনেন্সিতে হাইড্রোক্সি ইউরিয়া কন্ট্রাইন্ডিকেটেড, টেরাটোজেনিক ইফেক্ট আছে, সেটা দেওয়া হয় না, ঠিক আছে। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনার সিকেল সেল এনিমিয়াতে কিন্তু কিছু ইনফেকশন হতে পারে, এই জন্য এগুলোর এগেনস্টে কিন্তু পেনিসিলিন প্রোফাইলিক্সিস দিয়ে দিতে হয়, যেমন নেইশিরিয়া মেনিনজাইটিস, স্টাফাইলোকোকাস নিউমোনিয়া অ্যান্ড হলে কি হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, এগুলো দিয়ে কিন্তু ইনফেকশন হতে পারে, এটা একটু জেনে রাখা ভালো। এখান থেকে আর কিছু লাগবে না। থ্যালাসিমিয়া ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, থ্যালাসিমিয়া এখানে থ্যালাসিমিয়া সম্বন্ধে একদমই কম বলছে, প্রথমে একটু আলফা থ্যালাসিমিয়া সম্বন্ধে কিছু কথাবার্তা বলছে,
এগুলো একটু জেনে রাখতে হবে, যেহেতু লিখছে পড়তে হবে, কারণ আপনারা দেখছেন তো কেমন মানে অদ্ভুত জিনিস থেকে কোশ্চেন চলে আসছে। সো এখান থেকে যে কোশ্চেন আসবেন এরকম না। আলফা থ্যালাসেমিয়া সম্বন্ধে একটু জেনে রাখতে হবে। আমি তো আপনাদের বলছিলাম যে দুইটা চেন, একটা আলফা চেন একটা বিটা চেন। আলফা চেনে যখন প্রবলেম হয় তখন থেকে আলফা থ্যালাসেমিয়া বলে। আলফা থ্যালাসেমিয়াতে দেখেন কি বলছে, আলফা পেপটাইড চেন প্রোডাকশন ইজ কন্ট্রোল বাই 4টা জিনের মাধ্যমে, যারা ক্রোমোজোম 16 থাকে। এর আগে আমি একটা ক্রোমোজোম নাম্বার কত বলছিলাম 11, এখন আমি ক্রোমোজোম নাম্বার কত বলতেছি 16 নম্বর ক্রোমোজোমে 4টা জিনের মাধ্যমে আলফা চেনটা মেনটেন হইতেছে, আলফা চেনটা। এখন 4টা জিন, হ্যাঁ, এর মধ্যে যদি একটা জিনের মিউটেশন হয় তাহলে তাকে সাইলেন্ট ক্যারিয়ার থাকে, মানে সেই যে আলফা থ্যালাসেমিয়া সেটাতে কোনো মানে মানে সাইলেন্ট ক্যারিয়ার, জাস্ট সে মানে ডিজিজটা সে ক্যারি করবে কিন্তু তার কোনো সিমটম থাকবে না। যদি 2টা জিন মিউটেশন হয় তাহলে এটা হলে প্রেগনেন্সি ওয়েল টলারেটেড থাকবে, মাইনর হবে আলফা থ্যালাসেমিয়া, মানে প্রেগনেন্সিতে তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু যদি 3টা জিন আমার মিউটেশন হয়ে যায় তখন এটাকে বলে আমরা হিমোগ্লোবিন এইচ ডিজিজ। ঠিক আছে, এই যে হিমোগ্লোবিন এইচ ডিজিজ এইটা কিন্তু হিমোগ্লোবিন এইচ ডিজিজ কিন্তু হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। ঠিক আছে, অতটুকু জানলেই হবে, আর তেমন কিছু জানেন না। আর 4টা জিনিস যদি আমার মিউটেশন হয়ে যায় তাহলে আলফা থ্যালাসেমিয়া মেজর। আলফা থ্যালাসেমিয়া মেজরে হিমোগ্লোবিন বার্ট যেটা, একটা হিমোগ্লোবিন বার্টটা বেশি থাকে। আচ্ছা ঠিক আছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, আমি বারবার বললাম। তারপরও কোশ্চেন বেশি কঠিন হলে এসব থেকে কোশ্চেন হতে পারে। আপনি গ্রস একটু জেনে রাখেন, 4টা জিন থাকে কোথায় থাকে, 16 নম্বর ক্রোমোজোমে। একটা থাকলে কোনো সমস্যা হয় না, 2টা জিনে যদি মিউটেশন হয়ে যায় তাহলে একদম মাইনর, এটা তো তেমন কোনো সমস্যা হয় না। 3টা হলে হিমোগ্লোবিন এইচ ডিজিজ হয়, এখানে হিমোগ্লোবিন বার্ট এবং হলো আলফা চেইন। হিমোগ্লোবিন বার্ট এবং হিমোগ্লোবিন মানে সরি হিমোগ্লোবিন এইচ যেটা এবং হিমোগ্লোবিন বার্ট থাকে। হ্যাঁ, হিমোগ্লোবিন বারটা এখানে কম থাকে, হিমোগ্লোবিন এইচ এর পরিমাণ বেশি থাকে। আর যখন আবার 4টা জিনিস মিউটেশন হয়ে যায় ওখানে সবই হিমোগ্লোবিন বার্ট হয়ে যায়। ঠিক আছে, এইটাই আর কি। একটু জাস্ট রিডিং করে একটু ধারণা নিয়ে রাখলেন যাতে কোশ্চেন আসলে যাতে অ্যান্সার করতে পারেন। তো অতটা ইম্পর্টেন্ট না, বারবার বলতেছি বিটা থ্যালাসেমিয়া বেশি ইম্পর্টেন্ট। বিটা থ্যালাসেমিয়া আপনারা জানেন, এটা আরো আপনারা ইন ডিটেলস পড়বেন, এখানের মধ্যে আমি জাস্ট আপনাদের একটু ধারণা দিয়ে যাচ্ছি। যারা আমার ব্যাচে থাকবেন তাদেরকে আমি একটা নোট দিব থ্যালাসেমিয়ার, আরো ইন ডিটেলস থ্যালাসেমিয়া পড়াবো। থ্যালাসেমিয়া ভেরি ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়া থেকে প্রত্যেকবারই কোশ্চেন আসে। এবার যেহেতু কোশ্চেন থ্যালাসেমিয়া থেকে আসছে না, নেক্সট বার আপনি ধরেই রাখেন আপনি থ্যালাসেমিয়ার একটা কোশ্চেন পাবেনই, আনডাউটেডলি পাবেন। আচ্ছা, থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়া বুঝে যেতেছে বিটা চেইনে প্রবলেম। ঠিক আছে, প্রবলেমটা কোথায়? বিটা চেইনে। বিটা চেইনে প্রবলেম হিমোগ্লোবিন এ। আচ্ছা, আমাদের বডিতে যে হিমোগ্লোবিনটা আছে, হ্যাঁ, এটার নাম কি? হিমোগ্লোবিন এ। ঠিক আছে, এই হিমোগ্লোবিন এ তে কি থাকে? 2টা চেইন থাকে, একটা আলফা চেইন বিটা চেইন। এখন আমার প্রবলেমটা কোন জায়গাতে? আলফা চেইনে না, বিটা চেইনে প্রবলেম। বিটা চেইনে প্রবলেম মানে আমার বিটা চেইনে প্রবলেম। এখন বিটা চেইনে প্রবলেম হইলে যদি বিটা চেইনটা দেখা যায় অ্যাবসেন্স হয়, পুরো বিটা চেইন নষ্ট, বিটা চেইন অ্যাবসেন্স, হ্যাঁ, তখন ওই বিটা চেইনের জায়গায় চলে আসতে পারে হলে কি আমার, একটু আপনাদের বুঝাইতে তাড়াতাড়ি বোঝানো হবে, লিখে দিলে। একটা হলো কি আমার আলফা চেইন বিটা চেইন, এখন আমার প্রবলেম হলো বিটা চেইনে। তাহলে এই আলফা চেইনের সাথে বিটা চেইনের বদলে কখনো আসবে হলে গিয়ে আমার গামা চেইন, কখনো আসবে মিউ চেইন। ঠিক আছে, এখন হলে গিয়ে ধরেন টোটাল অ্যাবসেন্স অফ হলে গিয়ে, যদি টোটাল অ্যাবসেন্স একদমই নাই আমার বিটা চেইন, তখন চলে আসলো একবার আসবে আমার হলে গিয়ে গামা চেইন, একবার আসবে হলে গিয়ে আমার মিউ চেইন। এটাকে আমি যখন টোটাল অ্যাবসেন্স হবে বিটা চেইন তখন বলা হচ্ছে থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া মেজর, টোটাল অ্যাবসেন্স। ঠিক আছে, যখন এটা থাকবে, এই যে যখন আমার গামা চেইন থাকবে, এটাকে আমি বলতেছি হিমোগ্লোবিন এফ। এফ মানে কি? ফিটাল হিমোগ্লোবিন। ঠিক আছে, ওইখানে কি থাকতেছে? গামা চেইন থাকতেছে। আর যখন ডেল চেইন থাকতেছে এটা হলো হিমোগ্লোবিন এ টু। আমি যেটা নর্মাল আমাদের বডিতে এডাল্টে থাকতেছে এটা হলো অ্যাডাল্ট হিমোগ্লোবিন এ। একটা হলো হিমোগ্লোবিন এফ, একটা হলো হিমোগ্লোবিন এ টু। আমি এখন বিটা চেইন মেজর মানে টোটালি নাই, টোটাল অ্যাবসেন্স অফ বিটা চেইন, তখন আমার কি থাকতেছে? গামা চেইন এবং মিউ চেইন। গামা চেইনটা যখন থাকতেছে, গামা চেইন থাকলে এটাকে আমি বলি হিমোগ্লোবিন এফ, আর যখন আলফা চেইন আর ডেল চেইন থাকে তখন বলি হিমোগ্লোবিন এ টু। মেজরের মধ্যে এফটা সবচেয়ে বেশি থাকে, দেখা যায় 90% বেশি থাকে, আর এ টুটা থাকে 3 to 4% বেশি। ঠিক আছে, এটা হলে কেমন স্টেট? হোমোজাইগাস স্টেটে থাকে, হোমোজাইগাস। আচ্ছা, মেজর যেটা মানে ওই যে এরকম হোমোজাইগাস স্টেটে, মানে পুরা আর কি ডিজিজ মানে ক্যারিয়ার না। আর মাইনর যেটা বিটা থ্যালাসেমিয়া মাইনর, সে হলো এরকম বড় হাতের ছোট হাতের, মানে এই হলো ক্যারিয়ার। ডিজিজটা হয়তো ওইভাবে প্রকাশ করবে না, বুঝছেন? একদম মানে যে তার 2 দিন পর ব্লাড দেওয়া লাগবে, এত ব্লাড ট্রান্সফিউশন থাকবে, মানে ব্লাড এনিমিয়া থাকবে, কয়দিন পর এনিমিয়া, ব্লাড দেওয়া ছাড়া কোনো অপশন নাই। আর যে মাইনর তার হয়তো অতটা আপনার ডিজিজ কিন্তু প্রকাশ পাবে না। ঠিক আছে, এরকম থাকবে। একটা হলে গিয়ে মেজর থাকবে, একটা থাকবে নর্মাল জিন, একটা এফেক্টেড জিন, একটা নর্মাল জিন। এটা হলে গিয়ে কি আমার হেটারোজাইগাস, হ্যাঁ।
আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া মাইনরে চলে আসেন, অর ট্রায়াড। হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন A2 আর হিমোগ্লোবিন এফ। এখন দেখেন মাইনরে আমার হিমোগ্লোবিন এফটা কতটুকু থাকবে, 90% বেশি যখন ছিল তখন ছিল মেজর, এখানে হিমোগ্লোবিন এফ থাকবে মাত্র 2 থেকে 5%। হিমোগ্লোবিন A2টা থাকবে এখানের মধ্যে 3 থেকে 3.5%-এর বেশি। আর হিমোগ্লোবিন এ থাকবে 97%-এর কম। মানে দেখেন আমার অ্যাডাল্ট হিমোগ্লোবিন হলো হিমোগ্লোবিন এ, আমার বডিতে কিন্তু টোটাল সব হিমোগ্লোবিন এ। তাহলে যখন এই হিমোগ্লোবিন এটা 97%-এ কম থাকবে মাইনরে, দেখেন তাহলে কিন্তু তেমন কোনো সিমটম তার জন্য প্রকাশ পায় না, তার ম্যাক্সিমাম হিমোগ্লোবিন এ। আর হিমোগ্লোবিন এফটা থেকে একটু কম 2 থেকে 5%, আর হিমোগ্লোবিন A2টা হলো 3.5%-এর বেশি। ঠিক আছে, আচ্ছা এখন হলো বিটা থ্যালাসেমিয়া মেজর এবং বিটা থ্যালাসেমিয়া মাইনরের পার্থক্য। এগুলো তো মোটামুটি আমি যেগুলো বললাম এটাই। থ্যালাসেমিয়ার ওগুলো তো আমি বলে দিচ্ছিলাম আপনাদের, এমসিভি এমসিএইচ এর কি হবে এগুলো একটু জানতে হবে। আচ্ছা, এখানে টার্গেট সেল থাকে, মানে এখানে এমসিভি এমসিএইচ দুইটাই কম থাকে, আর হলো এমসিএইচটা নর্মাল থাকে। ঠিক আছে, আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া থাকবে, পাংক্টেড বেজোফিলিয়া থাকবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি জানেন, যেখানে সেরাম ফেরিটিনটা কিন্তু বাড়ানো থাকে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা এখানে কোশ্চেন কিছু থাকতে পারে। থ্যালাসেমিয়াতে আমি হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস হলো কনফার্মেটরি ডায়াগনোসিস, কিন্তু থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস আপনি দেখলেন, কিন্তু যদি কোশ্চেনটা এভাবে আসে যে আমার আয়রন স্টোর, এখানে আমাদের জিনিসটা হয় কি আপনার থ্যালাসেমিয়াতে কিন্তু আয়রনটা বেশি থাকে বডিতে, মানে আয়রন চিলেশন করা লাগবে। চিলেশন মানে বডি থেকে আয়রনকে বের করে দেয়, এটাকে বলে চিলেশন। ডেসফেরোক্সামিনের মাধ্যমে করা হয়, কারণ আয়রন ওভারলোড হয়। আপনারা জানেন, এগুলো আপনারা জানেন, আমি জাস্ট এই জন্য দ্রুত বলে যাচ্ছি। কারণ সেরাম ফেরিটিনটা বেশি থাকলে আমি বুঝবো যে আয়রন চিলেশন লাগবে কি লাগবে না। সেরাম ফেরিটিনে চিলেশন লাগে যদি সেরাম ফেরিটিন আপনার কতটুকু বেশি থাকবে, সেরাম ফেরিটিন তো বেশি থাকবেই, কিন্তু কতটুকু বেশি থাকবে দেখেন আমি বলছিলাম সেরাম ফেরিটিনতে একটা সিঙ্গেল মোস্ট একটা ইম্পর্টেন্ট যদি ইনভেস্টিগেশন আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে থাকে সেটা ছিল সেরাম ফেরিটিন, এটা কম থাকে কারণ আমার টোটাল আয়রন কম বডিতে, আর এখানে আয়রনের পরিমাণ তো বেশি, আয়রন ওভারলোড হইতেছে, সো এখানে আমাদের সেরাম ফেরিটিন বেশি থাকবে। তো কতর বেশি থাকলে আমার চিলেশন লাগবে, যদি 1000 এর বেশি থাকে, 1000 মাইক্রোগ্রামের বেশি থাকে তখন আমার চিলেশন লাগে। ঠিক আছে, ডেসফেরোক্সামিনের মাধ্যমে চিলেশন করে থাকি আমরা। আচ্ছা, আচ্ছা এখন হলে গিয়ে আমার থ্যালাসেমিয়া ট্রিটমেন্ট কি, যদি থ্যালাসেমিয়া মেজর হয়ে থাকে তাহলে তো আমার থ্যালাসেমিয়া মেজর অবশ্যই আমার হলে কি করা লাগবে, বা ব্লাড ট্রান্সফিউশন ছাড়া কোনো উপায় নেই। আর হলে মেজর আর মাইনর যেটাই হোক আয়রন থেরাপি হলে কন্ট্রাইন্ডিকেটেড। আমি ফলিক অ্যাসিড দিতে পারি, ঠিক আছে, ফলিক অ্যাসিড দিতে পারি। আচ্ছা এখন আপনি বলতে পারেন যে আপু চিলেশন থেরাপিটা, চিলেশনকে আমি করতে পারবো প্রেগনেন্সিতে? হ্যাঁ, চিলেশন থেরাপি দেখেন ডিউরিং প্রেগনেন্সি সেফ আফটার 20 উইকস, 20 সপ্তাহ পরে করা যাবে চিলেশন। ঠিক আছে, ডেসফেরোক্সামিনের মাধ্যমে। এবং ডেসফেরোক্সামিন দিয়ে যদি আপনি চিলেশন করেন তাহলে একটা কমপ্লিকেশন হতে পারে, সেটা হলো জিডিএম। এবং হলে আমাকে ফলিক অ্যাসিডটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, কিন্তু আমি আয়রন দিতে পারবো না। এখন আপনি আমাকে একটা কোশ্চেন যদি আপনাকে এভাবে আসে যে আমি মানে একদম কি আয়রন থেরাপি দিতেই পারবো না যদি থ্যালাসেমিয়া মাইনর হয়, তার তো সিমটম গুলো ওরকম না, দিতে পারবো যদি আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, কোনো ব্লাড পিকচার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াও থাকে, বুঝছেন, এরকমও আমি পাই যে না তার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কনকারেন্ট আছে, তখন আমি তাকে আয়রন ট্যাবলেট দিতে পারবো, কিন্তু নর্মালি আয়রন দেওয়া হয় না। যদি আমার সেরাম ফেরিটিনের পরিমাণ বেশি থাকে, অনেক বেশি 1000 বেশি, তাহলে দিতে পারবো না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা জানাবেন আমাকে। প্লাটেলেট ডিসঅর্ডারটা একটু পড়তে হবে, হ্যাঁ এটা একটু রিডিং লিখে রাখেন, একটু পরে রাখবেন রিডিং, ইমিউনোলজিক্যাল কজ নন ইমিউনোলজিক্যাল কজগুলো একটু পরে রাখবেন। ঠিক আছে, এটা একটু রিডিং। থ্রম্বোসাইটোপেনিয়া হলো নরমালি যে ডিউরিং প্রেগনেন্সিতে আমরা মিথাইল পেডিসোলন, লাস্ট পেজে দেখেন এটা একটু দাগ দিয়ে রাখেন, মিথাইল পেডিসোলন দিব যদি প্লাটেলেট কাউন্ট 20,000 এর নিচে চলে যায় তখন মোটামুটি। আচ্ছা আজকে এই পর্যন্তই, হ্যাঁ ঠিক আছে,
আজকে এই পর্যন্তই। জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে। অনেক বড় চ্যাপ্টার আসলে, খুব বেশি আপনাদেরও আজকে প্রথম ক্লাস, খুব বেশি মাথায় ঢুকবে না। প্লাস আমিও আপনাদের আগেও বলছি, বাবু অনেক ছোট, অলরেডি অনেকবার কান্নাকাটি করতেছে, খুব বেশি সময় আমার জন্য ক্লাস নেওয়া কঠিন। জিডিএমটা আমি আরেকটা ক্লাসে আপনাদের পড়াই দিব, ঠিক আছে? জিডিএমটা আমি আরেকটা ক্লাস আপনাদের পড়াই দিব খুব রিসেন্টলি। আপনাদের ফার্স্ট পরীক্ষাটা হবে শুধু এনিমিয়া এন্ড প্রেগনেন্সির উপরে। খুব ভালো মতো পড়বেন, দেখি যে আপনাদের কনসেপশন কতটুকু ক্লিয়ার হয়েছে প্রথম পরীক্ষাতে, ঠিক আছে? ক্লাস কেমন লাগছে জানাবেন, কোনো কিছু প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হবে আজকে, আমি আপনাদের প্রবলেমগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা এখনো ভর্তি হতে চাইতেছেন, ভর্তি হতে পারবেন, তারা ভর্তি হবেন। আমাদের একটা গিভেন নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে? আলাদা ক্লিনিক্যাল ব্যাচও আছে, আবার ক্লিনিক্যাল ব্যাচ এবং বেসিক কম্বাইন হলে স্কিম 9 আছে। এছাড়া হলে আমাদের ডিজিওর সাথে কম্বাইন ব্যাচও আছে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।